My dear students, hello everybody. আশা করি সবাই ভালো আছে। সো তোমাদের আইডি রিনেম করার অপশন আছে, যেটা আমি অলরেডি অ্যালাউ করে দিয়েছি। তোমাদের আইডিগুলো কাইন্ডলি যে তোমাদের নেম বা আইডি যেটা দেখাচ্ছে জুমের টাইটেলে, সেই টাইটেলে তোমাদের আইডিটা অবশ্যই থাকতে হবে। অনেকের আইডিটা হয়তো তোমরা লাস্টে 2টা ডিজিট বা 3টা ডিজিট ইউজ করছো বা ওভাবে শো করছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। সো এটা তোমরা এই টাইটেলটা তোমরা চেঞ্জ করে দাও, এবং সেই অপশনটা তোমাদেরকে দেওয়া আছে। তোমরা এই টাইটেলটা চেঞ্জ করে দেওয়ার যে অপশনটা, অর্থাৎ যেটা বলা হয় জুমের টাইটেলটা রিনেম করা, এটাকে বলা হয় রিনেম করা যে অপশনটা। হ্যাঁ, তো তোমরা নিজেরাই এটা রিনেম করতে পারবে, এবং রিনেম করার অপশনটা তোমাদেরকে অ্যালাউ করে দেওয়া আছে। তোমরা সবাই জাস্ট তোমাদের আইডিটা থাকলেই হবে। তোমাদের নাম আমার কাছে, তোমাদের নাম সহ আইডি আমার কাছে আছে, জাস্ট তোমাদের আইডি দিয়েই তোমাদের জুম টাইটেলটা থাকবে। যেমন একজন আইডি আমি দেখতে পাচ্ছি 1932012 মোহাম্মদ রায়হান। তো মোহাম্মদ রায়হানের দরকার নাই, জাস্ট শুধু আইডিটা থাকলেই হবে। ইজ ইট ক্লিয়ার? বা প্রথমে আইডি দিয়ে তারপরে তোমার নামটা লিখো, কোনো হাইপেন বা কোনো কিছু না দিয়ে, জাস্ট আইডি দিয়ে স্পেস দিয়ে তোমার নামটা থাকবে। দ্যাটস ইট। ওভাবে তোমরা তোমাদের জুম টাইটেল যতগুলো তোমাদের যে পার্টিসিপেন্টসরা আছে এখানে, জুম টাইটেলগুলো কাইন্ডলি রিনেম করো। প্রথমে আইডি থাকবে, তারপরে তোমার নাম থাকবে। বা শুধু আইডি থাকলে হবে, নাম না থাকলেও সমস্যা নেই, জাস্ট আইডি দিয়ে আমি তোমাদেরকে আইডেন্টিফাই করতে পারবো। তো আশা করি এই জিনিসটা সবাই কাজগুলো করবে। যেমন বিনয় পল, ইমন শাহ, ফাহিয়া তাসমিন, ফারহানা পারভিন, হাসান আহমেদ, পুষ্পা, সাদিয়া সুলতানা, সাজ্জাদ হোসেন, সাইফুদ্দিন খালেদ, সবাই একটু কাইন্ডলি তাদের আইডিগুলো রিনেম করো প্লিজ।
মাই ডিয়ার স্টুডেন্টস, আমার একটা ইম্পর্টেন্ট কল ছিল, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তোমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, তোমার যে আইডিতে অনেকে ব্র্যাকেট দিচ্ছ, দরকার নাই। অনলি আইডি, অনলি আইডি স্পেস দিয়ে তোমার নেম, নাথিং এলস, আর কিছু লাগবে না। আইডি স্পেস দিয়ে নেম, আর কিছু দরকার নাই। ফাহিয়া তাসনিম, ফাহিয়া তাসনিম আমাকে আমাকে শুনতে পাচ্ছে? হাবিবুল্লাহ শুনতে জি পাচ্ছে? স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ তোমার আইডিটা ঠিক করো নাই, মানে তোমার জুম টাইটেলটা ঠিক করো না, রিনেম করো। ওকে, বাকি যারা আছে তারা একটু সবাই একটু ঠিক করো। যে মোহাম্মদ রায়হান, তুমি আবার এটা ডাবল কোটেশনের মধ্যে আনার দরকার নাই তো। মোহাম্মদ রায়হান এবং ফাউজিয়া শারমিন দরকার নাই, অনলি আইডি এবং নেম। হ্যাঁ আইডি এবং নেম, গুড। এখন ঠিক আছে ফাউজিয়া শারমিনেরটা আইডি এবং নেম। মোহাম্মদ রায়হানও ঠিক করো। কোনো অন্য কোনো ক্যারেক্টারস দরকার নাই, অন্য কোনো ব্র্যাকেট, ডাবল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কিচ্ছু দরকার নেই, শুধু আইডি এবং নেম। সঞ্জিদা আলম এবং ইসফাতারা তোমরা ঠিক করো, বাকিরা অলমোস্ট ঠিক করে ফেলছে। হ্যাঁ এখন ঠিক আছে, মোহাম্মদ রায়হান এখন ঠিক দেখাচ্ছে। 29 का 29 1932 029। স্যার আমার হ্যাঁ, হোয়াটস ইউর নেম? মোহাম্মদ ইজারুল ইসলাম ভুঁইয়া। ইজারুল ইসলাম, তোমার আইডি তো এখনো জায়গা মতো স্যার রয়ে গেছে। সরি স্যার, চেঞ্জ করছিলাম স্যার, ওই নেটওয়ার্ক সমস্যার কারণে হাবিবুল্লাহ বোধহয় এখনো হয় নাই, চেঞ্জ। তোমার আইডি পুরোটা লিখো, তুমি অনলি 46 লিখছো। ফাতেমা নাসরিন স্যার সাইফুদ্দিন খালেদ, ফাতেমা নাসরিন সাইফুদ্দিন খালেদ, তোমাদের টাইটেল ঠিক করো। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই কাজটার জন্য। সানজিদা আলম এখনো ব্র্যাকেট রয়ে গেছে, সানজিদা আলম আইডিতে ব্র্যাকেট রয়ে গেছে। তো সবাই এই জিনিসগুলো ঠিক করো। আর আমরা যেহেতু একটু সময় অলরেডি পার হয়ে গেছে, তো আমি শুরু করছি আমাদের আজকে যে ক্লাসটা। তো আমাদের আজকে কিছু অংশ আমি তোমাদেরকে আমার পিডিএফ ফাইল থেকে পড়াবো, এবং কিছু অংশ আমি একটা ডেডিকেটেড, এটা কালেক্টেড, দিস ইজ নট মেড বাই মি, এটা আমি তৈরি করি নাই, এটা ডেডিকেটেড। এটা ওই যে পিডিএফটা আমরা এখানে যে তোমরা এখানে দেখছো, সেই পিডিএফটারই একটা পাওয়ার পয়েন্ট স্লাইড, এবং সেটা জাস্ট এই মেকারদের, যারা এই পিডিএফ ফাইলটা বা এই বইটা তৈরি করছেন, বা যিনি তৈরি করছেন, বা এই গ্রুপটা যে পাবলিশার, তাদেরই মাধ্যমে ওই পাওয়ার পয়েন্টটা তৈরি করা হয়েছে, পাওয়ার পয়েন্টটা মেক করা হয়েছে। ওটা আমি তৈরি করি না, জাস্ট আমি কালেক্ট করছি, এবং এটা তোমাদেরকে যাতে তোমাদের কিছুটা হেল্প হয়, সেই জন্য তোমাদের সাপোর্টিং কোর্স ম্যাটেরিয়াল হিসেবে, সাপোর্টিং কোর্স এলিমেন্ট হিসেবে সেটা তোমাদের কাজে লাগবে। সো আমরা লাস্ট ক্লাসে প্রোগ্রামিং অ্যাডভান্সমেন্ট পর্যন্ত আমরা শেষ করছিলাম, এবং আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর এইজ। এবং তোমরা জানো, একটু বাম পাশে আমরা যদি খেয়াল করি, বাম পাশে দেখো আমাদের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে গত ক্লাস যেটা দেখছি, মেকানিক্যাল এজ, ইলেকট্রিক্যাল এজ, প্রোগ্রামিং অ্যাডভান্সমেন্ট এন্ড মাইক্রোপ্রসেসর এজ, আমরা আজকে শুরু করব। সো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিছু শেডেড এরিয়া। তো এই শেডেড এরিয়ার এই যে পার্টটা, এই শেডেড এরিয়ার এই পার্টটা আমি তোমাদেরকে, তোমাদের যে বইটা আছে, মানে যে পিডিএফ তোমাদেরকে আমি অলরেডি শেয়ার করেছি, সেটাতে শেডেড এরিয়াগুলো নাই। সো এই শেডেড এরিয়া যুক্ত যে পিডিএফটা, এটা আমি তোমাদেরকে শেয়ার করব তোমাদের গুগল ক্লাসরুমে, এবং সাথে সাথে আরেকটা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইডটা এই চ্যাপ্টারের, সেটাও আমি শেয়ার করবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা খুব দ্রুততার সাথে শুরু করি, এবং এখানে অনেকগুলো জিনিস যেগুলা তোমরা আগেই পড়ে আসছো। সো এগুলা তোমাদের নলেজগুলা এখানে ভালোভাবে কাজে লাগবে। সো আমরা শুরু করি। The world's first microprocessor, the Intel 4004, was a 4-bit microprocessor programmable controller on a chip. অর্থাৎ এটা ছিল একটা প্রোগ্রামেবল কন্ট্রোলার, একটা অন এ চিপ, একটা সিঙ্গেল চিপের মধ্যে। সেটা ছিল 4-bit microprocessor. It addressed a mere 4096 4-bit wide memory locations, মানে এটার যে মেমরি লোকেশন সেটাও 4-bitই ছিল, এবং একটা অনলি একটা নাম্বার অ্যাড্রেস করতে পারতো, সেটা হচ্ছে ইট অ্যাড্রেস আ মেয়ার 4096। এরপর বলা হচ্ছে, দেখো, আ বিট ইজ এ বাইনারি ডিজিট উইথ এ ভ্যালু অফ 1 or 0, মানে বিটের সংজ্ঞা দিচ্ছে। বিট কাকে বলে তোমরা খুব ভালো করে জানো। বিট মানে হচ্ছে যেটা 1 অথবা 0 নিয়ে গঠিত এমন একটা ভ্যালু। আ 4-bit wide memory location is often called a nibble.
4 বিট ওয়াইড মেমোরি টেক্সট বলা হচ্ছে 4 বিট মেমোরি ওয়াইড মেমোরি এই যে 4096 এটাকে বলা হচ্ছে 4 বিট ওয়াইড মেমোরি লোকেশন 4 বিট ওয়াইড মেমোরি লোকেশনের নামটা হচ্ছে নিবল নিবল টার্মটা তোমরা অনেকেই এটা শুনে ফেলার কথা নিবল নিবল টার্মটা কেউ কখনো শুনছো একটু দ্রুত দ্রুত আমাকে জবাব দিতে হবে নিবল এই টার্মটা কেউ শুনছো না স্যার না স্যার ওকে এটা 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 যদি একজনও না শুনো তার মানে এটা বিশাল একটা ডিসক্রেডিট কারণ এই টার্মটা আরেকটা টার্মের সাথে অর্থাৎ আরেকটা টার্ম যদি তুমি জেনে থাকো তাহলে এই টার্মটা অটোমেটিক তুমি জানার কথা এবং এটা আমরা যদি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ফান্ডামেন্টালের যেটা মেইন টেক্সট বই সেটার নাম কি জানে সবাই কম্পিউটার ফান্ডামেন্টালের মেইন টেক্সট বইটা কি পিটার নর্টনের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার জানি আমরা পিটার নর্টনের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এই বইটা কি আমরা পড়ছি স্টুডেন্টস স্যার আমরা বেশিরভাগ স্যার শীট পড়েছিলাম না বই নামটা স্যার একজনও বলতে পারবে না আমাকে তোমরা কি কম্পিউটার ফান্ডামেন্টালের কোর্সটা করছো ইন্ট্রোডাকশন টু কম্পিউটার করছো ফার্স্ট সেমিস্টারে জি জি স্যার হ্যাঁ ওখানে কোন বইটা পড়ছো তোমরা পিটার নর্টনের বই পড়ছো নাকি লুৎফুর রহমানের বইটা পড়ছো স্যার আমাদেরকে স্যার শীট দিছিল তখন শীট দিয়ে পড়াইছিল স্যার শীট দিয়ে পড়াইছে আচ্ছা ঠিক আছে বাট এই জিনিসটা আমার কাছে মনে হয় এই জিনিসটা তোমাদের জানা উচিত ছিল কারণ এগুলো তোমরা যদি না জানো তার মানে আলটিমেটলি তোমাদের যে বেসিক নলেজ সেই বেসিক নলেজটা আলটিমেটলি অসম্পূর্ণ থাকবে সো এইটা হচ্ছে একটা টার্ম যেটা আরেকটা টার্মের মাধ্যমে আসবে সেই টার্মটার নাম হচ্ছে বাইট তোমরা কি বাইট জানো বাইট সেটা কি জানো বাইট কাকে বলে হ্যাঁ বাইট কাকে বলে বাইট মানে বাইট বললে প্রথমে তোমার মাথায় কি আসে তোমাদের মাথায় কি আসে স্যার ডাটা একক হ্যাঁ এরপরে যেমন বিট এটাও ডেটার ইউনিট না বিট বাইটও ইউনিট তো বাইট 8 বিটে হ্যাঁ 8 বিটে 1 বাইট তাই না 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট তাই তো জি স্যার 1 বাইটে 8 বিট সেম ওয়ে তুমি যখন বাইট শিখছো সেখানে নিবলটাও আসার কথা নিবল হচ্ছে 4 বিটে 1 নিবল মনে থাকবে তাহলে এই কথাটা আমরা লিখে ফেলবো 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট এটা একটু পরেই পড়বো আমি কথাটা আবার বলি 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট and 1 nibble is equal to 4 bits is it clear তাহলে 4 বিট মেমোরি লোকেশন কে আমরা বলবো নিবল আর 8 বিট মেমোরি লোকেশন কে আমরা বলবো কি 8 বিট মেমোরি লোকেশন কি বলবো নিবল 8 বিট 8 বিট কে বাইট গুড এটা একটু পরে আমরা দেখছি তো আমি শেষ করি এটা ব্র্যাকেটের মধ্যে ছিল দুইটা বিট এবং নিবলের ডেফিনিশনটা এখানে দিল বিট মানে হচ্ছে 1 আর 0 নিয়ে গঠিত কোনো ভ্যালু The 4004 instruction set contain only 45 instructions আমরা আবার আমাদের পড়ালেখায় চলে আসি সবাই এখানে মনোযোগ দাও 4004 instruction setটা মাত্র 45টা ইনস্ট্রাকশন নিয়ে গঠিত it was fabricated with the then current state of the art p channel MOSFET technology p channel MOSFET technology তোমরা MOSFET পড়েছো ইলেকট্রনিক ডিভাইস বেসিক ইলেকট্রনিক ডিভাইস একটা কোর্স তোমাদের ছিল তাই না ওখানে p channel MOSFET n channel MOSFET পড়ছো না MOSFET তারপরে JFET পড়ছো না এগুলো ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিটস এ এই কোর্সটা কি তোমাদের ছিল ইলেকট্রনিক ডিভাইস এই কোর্সটা জি স্যার ছিল স্যার বেসিক ইলেকট্রনিক্স ওখানে কি MOSFET JFET BJT এগুলো পড়ছো স্যার নাম না স্যার হয়তো পড়ছো বাট তোমরা হয়তো পড়ছো কিন্তু এখন হয়তো মনে পড়ছে না অনেক আগে পড়ছো সেটা ভুলে গেছো হয়তো সো পি চ্যানেল MOSFET হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ফ্যাট এর একটা টাইপ হচ্ছে MOSFET ফ্যাট এর আরেকটা টাইপ হচ্ছে JFET ফ্যাট হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আর এটার আগে তুমি যদি জে লাগাই দাও সেটা হবে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আর এটার আগে যদি মস লাগাই দাও
তাহলে হবে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ওকে, যাই হোক আমাদের পড়ালেখা আবার চলে আসি। তাহলে এই যে টেকনোলজিটা মসফেট টেকনোলজি, পিচের মসফেট টেকনোলজি, এই টেকনোলজিটা এই ইনস্ট্রাকশন সেটে এটাকে আনা হয়েছিল এবং সেটা খুব স্লো, at the slow rate of 50 KIPs, KIP মানে হচ্ছে কিলো ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, মাত্র 50 KIP দিয়ে এই ইনস্ট্রাকশন সেটটা কাজ করত। This was slow when compared to the 0.1 million, 0.1 million মানে এখানে এটা আছে 1 লাখ, 1 lakh instructions executed per second by the 30-ton ENIAC computer in 1946। অর্থাৎ 1946 সালে যে ENIAC কম্পিউটার, এটা একটু আগে তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে যে আমাদের যে এইজ গুলো আমরা অলরেডি পড়ছি, মেকানিক্যাল এইজ বা অন্যান্য যে এইজ গুলো দেখছি, ওখানে ENIAC কম্পিউটারটা ছিল। সেই ENIAC কম্পিউটারটা যতগুলো ইনস্ট্রাকশন সলভ করতে পারতো সেটার তুলনায় এটা অনেক স্লো ছিল। The main difference was the 4004 weight much less than an ounce, অর্থাৎ এটার ওজনটা অনেক কম ছিল। 1 ounce মানে 1 আউন্স, আউন্স হচ্ছে তোমার ওজনের একক আর কি। আউন্স আমরা ইউজুয়ালি ওজনের একক বলি কেজি বা গ্রাম, কিন্তু আরো ওজনের একক হতে পারে যেমন পাউন্ড, পাউন্ড একটা ওজনের একক। আউন্স, আউন্স এটা একটা ওজনের একক। এই টার্মগুলো আউন্স বা পাউন্ড, এই টার্মগুলো কোথায় ইউজ হয়? আউন্সটা ইউজ হয় ইউজুয়ালি 1 আউন্স, যখন তুমি কোনো বেবিকে তুমি যখন খাওয়াতে যাবা তখন আউন্স টার্মটা আমরা ইউজ করি না। কোনো বেবিকে খাওয়ানোর সময় আউন্স কথাটা বা আউন্স যে টার্মটা, এই ওয়েটটা বেবিকে খাওয়ানোর সময় ইউজ হয়, মানে এতটুকু, মানে এটা খুব ছোট একটা পরিমাণ, সেজন্য যেহেতু বেবিকে খাওয়ানোর পরিমাণটাও কম, সেজন্য বেবিকে খাওয়ানোর জন্য এই টার্মটা ইউজ করা হয়। একইভাবে বেবির ক্ষেত্রেও আরেকটা ওয়েটের টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে পাউন্ড। বেবিদের ওজন মাপার জন্য ওজনটা ইউজুয়ালি পাউন্ডে পরিমাপ করা হয়। ওকে, আবার পাউন্ড টার্মটা ওয়েটটা আরেকটা ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে কেক। আমরা যখন কেক ইউজ করি, আমরা যে বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক বা যে কোনো সেলিব্রেশন কেক, আমরা যে কেক কাটি, কেকের অর্ডার করি, ওই কেকের অর্ডার করার সময় পাউন্ড দিয়ে অর্ডার করা হয়। এখন অনেক জায়গায় কেজিতে অর্ডার দেয়, কিন্তু একসময় পাউন্ড দিয়ে কেকের অর্ডারটা নিত। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা আমাদের নেক্সট পয়েন্টটাতে চলে যাই। সো এরপরে দেখো, আমি এরপরে 4 বিটের অংশ শেষ করে 8 বিটে চলে যাচ্ছি। The 4-bit microprocessor still survives in low-end applications such as microwave ovens and small control systems, and is still available from some microprocessor manufacturers। অর্থাৎ 4 বিটের প্রধান অ্যাপ্লিকেশন কোথায়? মাইক্রোওয়েভ ওভেন এবং কিছু স্মল কন্ট্রোল সিস্টেমস, এবং এটা এখনো আছে কোথায়? কিছু মাইক্রোপ্রসেসর ম্যানুফ্যাকচারার কোম্পানির মধ্যে এটা এখনো আছে, এটা এখনো চালু আছে, মানে এটা বেসিক বা বেস হিসেবে ইউজ হয় আর কি। মোস্ট ক্যালকুলেটরস আর স্টিল বেসড অন 4-bit মাইক্রোপ্রসেসর। আর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন, সেই ক্যালকুলেটরগুলোতে 4-bit মাইক্রোপ্রসেসর ইউজ হয়। দ্যাট প্রসেস 4-bit বিসিডি কোডস, বাইনারি কোডেড ডেসিমাল, বিসিডি কোড। এটা কি তোমরা পড়ছো বিসিডি কোড? এটাও পড়ে থাকার কথা। বিসিডি কোড, অ্যাসকি কোড, ইউনিকোড পড়ছো? জি স্যার, হ্যাঁ, গুড। এই যে বিসিডি কোড, এটা তোমরা অবশ্যই পড়ছো। এবং এখানে এটাও কিন্তু এখানে আমাদের দেখো, এই যে নাম্বার সিস্টেমের একটা পার্ট আছে, এই যে বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডের হেক্সাডেসিমাল, হ্যাঁ, এই ধরনের এই যে কোডগুলো, এই নামগুলো অ্যাসকি কোড বা ডিফারেন্ট যে বিভিন্ন কোডগুলো আমি যে নিচে একটু দেখাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এগুলোকে বলা হয়, এই কোডগুলোকে বলে ডেটা ফরম্যাট। দেখো লেখা আছে কম্পিউটার ডেটা ফরম্যাট, দেখো অ্যাসকি এন্ড ইউনিকোড ডেটা, তারপরে বিসিডি কোড, বিসিডি ডেটা, তারপরে বাইট সাইজ ডেটা, ওয়ার্ড সাইজ ডেটা, ডাবল ওয়ার্ড সাইজ ডেটা, রিয়েল নাম্বারস ইত্যাদি। ওকে, সো এই জিনিসগুলো আবার কাছাকাছি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার, এগুলো আমি তোমাদের পড়ানোর সময় বলবো, তারপর একটু জাস্ট বেসিক বলে ফেলি। সেটা হচ্ছে এই জিনিসগুলো আবার কাছাকাছি হচ্ছে তোমাদের প্রোগ্রামিং এর সাথে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেমন এতটুকু পর্যন্ত ঠিক আছে। যেমন আমরা যখন কোনো, যেমন ওয়ার্ড সাইজ, এটা একটা, যদি এরকম কোনো ভ্যারিয়েবল থাকে, ডাবল ওয়ার্ড, আমাদের কিছু ভ্যারিয়েবল থাকে না, ডাবল ওয়ার্ড বা ডাবল লেংথ বা ডাবল, এরকম কিছু ভ্যারিয়েবল থাকে না। আবার কিছু ভ্যারিয়েবল থাকে রিয়েল নাম্বারস, অর্থাৎ ফ্লোটিং নাম্বারসগুলো আমরা রিয়েল নাম্বারস বলি, অর্থাৎ যেগুলো ফ্লোটিং পয়েন্ট দিয়ে থাকে না, মনে আছে প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল যে আমরা ইউজ করি, ঠিক না? ভ্যারিয়েবল গুলো তো ইউজুয়ালি অনেকগুলো ক্ষেত্রে হইতে পারে। ভ্যারিয়েবল লেংথ এগুলো অনেক ভাবে চেঞ্জ হইতে পারে, সেটা তোমার লং হইতে পারে, সেগুলো ইন্টিজার টাইপ হইতে পারে, সেটা ফ্লোটিং পয়েন্ট হইতে পারে, মানে ডাটা টাইপ গুলো, ভ্যারিয়েবলের ডাটা টাইপ অনেক রকম হইতে পারে না। সো ওরকম
ওই জিনিসগুলো আবার এখানে এই জিনিসগুলো আমরা এখানে দেখব, মানে আমরা যে ইউজুয়ালি ভ্যারিয়েবলের ক্ষেত্রে দেখতাম এখানে দেখব ডিফারেন্ট ওয়েতে, বাস ওইগুলা প্রায় ওই জিনিসগুলো এখানে থাকবে, ওই জিনিসগুলো আমরা দেখব। সো এরপর আমি একটু গো থ্রো করি। লেটার ইন 1971 এখন কিন্তু 8 বিটটা আসছে আর কি, 4 বিট অলমোস্ট শেষ। Later in 1971, realizing that the microprocessor was a commercially viable product, মানে বোঝা গেল যে 1971 সালের মোটামুটি শেষে এসে বোঝা গেল মাইক্রোপ্রসেসরটা একটা মোটামুটি একটা কাজের একটা জিনিস। ইন্টেল কর্পোরেশন রিলিজ দ্য 8008, দেখো আগে কি ছিল 4004, আগে ছিল 4004, এরপর এখন ইন্টেল কি করছে 8008, এবং বলা হচ্ছে কি an extended 8-bit version of the 4004 microprocessor, মানে 4004 এর 8-bit version, 4004 টা ছিল 4-bit version of Intel microprocessor, that is 8008 8-bit version. The 8008 addressed an expanded memory size that is 16 kilobytes and contained additional instructions a total of 48, যেখানে তোমার 4004 এ এটার তোমার ইনস্ট্রাকশনটা 4004 আরো কম ছিল। That provided an opportunity for its application is more advanced systems, এটাকে এর মাধ্যমে এটাকে একটা মোর অ্যাডভান্স সিস্টেমে রূপান্তর করার জন্য বা এটার অ্যাপ্লিকেশন করার জন্য এটার একটা অপরচুনিটি ক্রিয়েট হলো। এবং এরপরে যে কথাটা একটু আগে তোমাদেরকে বলছিলাম যে আমরা নিবলের ডেফিনেশন দেখছিলাম, তাহলে এখন দেখব বাইটের ডেফিনেশন, যদি আমরা আগে থেকে শিখে আসছি। A byte is generally an 8-bit wide binary number and a k is 1024. বাইট হচ্ছে 8-bit ওয়াইড বাইনারি নাম্বার আর কে হচ্ছে 1024। কে মানে যখনই কোনো কে বলবো, এই যে কে বলা হচ্ছে 16k বাইটস, মানে 16 কিলো বাইটস আর কি। 16k বাইটস মানে হচ্ছে 16 এর সাথে তুমি কত গুণ করতে হবে, 1024 গুণ করতে হবে, 16 এর সাথে 1024 গুণ করতে হবে, 16k বাইটস মানে কে মানে এখানে কে মানে হচ্ছে কিলো, যে কোনো কিলো মানেই তো 1000। ওকে, যেমন আমরা যদি বলি যে কিলোমিটার 1000, কিলোমিটার মানে 1000 মিটার, কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাই না? সেম কিলোবাইট মানে হচ্ছে 1000, ইউজুয়ালি হওয়ার কথা 1000 বাইট, কিন্তু আমাদের টেকনিক্যাল বা আমাদের যে ইনফরমেশন টেকনোলজি যখন আমরা পড়বো, তখন আমরা ইনফরমেশন টেকনোলজিতে বা আমাদের যে কম্পিউটার সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে কখনোই কিলো বা এর যে আপার যে এককগুলা, ধরো আমরা ইউজুয়ালি যেগুলোর সাথে খুব ভালোভাবে রিলেটেড, খুব ভালোভাবে আমরা পরিচিত, যেমন আমরা বলি কেবি, এমবি, জিবি, টিবি, অর্থাৎ কেবি মানে হচ্ছে কিলোবাইট, এমবি মানে হচ্ছে মেগাবাইট, জিবি মানে হচ্ছে গিগাবাইট, টিবি মানে হচ্ছে টেরাবাইট। এর আরো হায়ার ভার্সন আছে, হায়ার কিছু একক আছে। তো এই যে এককগুলোর কথা নামগুলো আমি উচ্চারণ করলাম, এগুলো প্রতিটাই কিন্তু 1024 করে তোমার পারবে। যেমন 1 কিলোবাইট মানে হচ্ছে 1024 বাইট, 1 মেগাবাইট মানে হচ্ছে 1024 কিলোবাইট, 1 গিগাবাইট হচ্ছে 1024 মেগাবাইট, 1 টেরাবাইট হচ্ছে 1024 গিগাবাইট। ইজ ইট ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এগুলো তো আমরা জানি, তাই না? এই কথাগুলো কি জানি, যে কথাগুলো আমি বললাম? স্যার ওকে, ভেরি গুড। এরপর আসো often memory size is specified in k bytes, অর্থাৎ মেমোরি এটা একটা k bytes, মানে এটা একটা ইউজুয়ালি দ্য বাইট একটা একক, আর কিলোবাইট হচ্ছে বাইটের হায়ার একক। এটা k বাইট হতে পারে, k হইতে পারে, m হইতে পারে, g হইতে পারে, মানে k মানে এখানে কিলো বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে মেমোরি সাইজটা ইউজুয়ালি আমরা কিলোবাইটেই আমরা নির্ধারণ করি, যদিও এখন মেমোরি সাইজগুলো ইউজুয়ালি এখন যে মেমোরি সাইজগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো এখন মেগাবাইট পার হয়ে গিগাবাইটে চলে গেছে, নাকি ভুল বললাম? এখন ইউজুয়াল আমাদের যে মেমোরি সাইজগুলো সেগুলো সবগুলো গিগাবাইটে না, জিবিতে না। জি স্যার যেমন তুমি একটা মোবাইল ফোন কিনবা, স্মার্টফোন কিনবা, তো স্মার্টফোনের স্পেসিফিকেশন বা স্মার্টফোনের যে কনফিগারেশন সেটা তুমি যখন দেখতে যাবা, তুমি দেখবা এটা র্যাম কত, রম কত। তুমি দেখছো এটা র্যাম হচ্ছে তোমার 4GB বা 6GB বা 2GB, আর রম হচ্ছে তোমার 64GB বা 128GB, নাকি? ঠিক না? জি স্যার। অর্থাৎ এই যে একটা স্পেসিফিকেশন, এই যে একটা কনফিগারেশন, তুমি এখন এটা দেখে মাঝে মাঝে আমরা যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে, বিভিন্ন স্মার্টফোনের অ্যাডভার্টাইজমেন্ট বা ওদের যে প্রমোশন থাকে, সেখানে আমরা দেখতে পাই লেখা থাকে 4, একটা টান দিয়ে একটা দাগ দিয়ে 4 এর পাশে লেখা আছে 64, বা 6 এর পাশে লেখা আছে 128, বা 6 এর পাশে লেখা আছে 64। তার মানে এই কথাগুলোর অর্থ কি? এই কথাগুলোর অর্থ হচ্ছে
প্রথমে যে 4 দেখাচ্ছে, 4 মানে হচ্ছে এটা 4 জিবি র্যাম, আর 64 মানে হচ্ছে এটা 64 জিবি রম। আর যদি তোমার 6 থাকে, 6 এর পাশে 64 থাকে, তার মানে 6 জিবি র্যাম 64 জিবি রম, তাই তো? তার মানে এখন আমাদের যে মেমোরি সাইজ সেগুলো এখন সবগুলোই আসলে আলটিমেটলি গিগাবাইটে চলে আসে, এখন আর কিলোবাইটে নাই। এবং মেগাবাইটও একটা সময় আগে ছিল, মেগাবাইটে এখন মেগাবাইটেও নাই, তাই তো? যে মানে এগুলো যেহেতু আর্লিয়ার, অনেক আগের কথা, 1971 সালে কথা বলছে, সেটা দিস আর ভেরি মাচ আর্লিয়ার ফ্রম হিয়ার। সো এরপরে আমরা যে জিনিসটা আমরা এখান থেকে দেখব, এই যে এরপর আমরা যে জিনিসটা এখান থেকে দেখব সেটা হচ্ছে এখানে এগুলা খুব বেশি আমরা এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব না, এগুলো জাস্ট অনেকগুলো কথাবার্তা। তো এগুলো এখান থেকে এই যে কথাবার্তাগুলো বা এখন যেগুলো জিনিসগুলো দেখছো, এগুলো অনেকগুলো আমরা আমাদের পয়েন্টের মাধ্যমে, যেহেতু তোমার যেটা একটু আগে তোমাদেরকে আমি বললাম ক্লাস শুরু হওয়ার আগে, যেটা হচ্ছে তোমার আমরা স্লাইড থেকে দেখবো, এবং সেখানে অনেকগুলো পয়েন্ট আউট করে দেওয়া আছে। সো আমরা এগুলো পয়েন্ট আউট করে আমরা এখান থেকে দেখব। সো তারপরও আমরা এখান থেকে কিছু বেসিক নলেজ আমরা এখান থেকে কভার করব। সেই বেসিক নলেজগুলো হচ্ছে, প্রথমে দেখো এখানে ওকে, আমরা প্রথমে এই অংশটা এখান থেকে কভার করব, এরপরে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে এটা দেখে এরপরে এটা যেহেতু অল্টারনেট আমরা ওখান থেকে স্কিপ করে আসছি, সো অল্টারনেট আমরা এখন আপাতত দেখবো না, আমরা এই অংশটা আমরা এখন একটু কভার করার চেষ্টা করব। সো প্রথমে তাহলে দেখো, যেহেতু এখানে এই যে বিল গেটস এর ব্যাপারটা আছে, বিল গেটস এর কথাটা আছে, সো ওই জিনিসটা এখান থেকে কভার করলাম। আর অল্টারনেটের কথাটা, যদি অল্টারনেটও আসছে, অল্টারনেট লাগলে ওটাও কভার করব। সো হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট 8080, অর্থাৎ 8080 নামে নতুন একটা মাইক্রোপ্রসেসর পরবর্তীতে আবিষ্কৃত হয়, এবং সেটা হচ্ছে 8080 মাইক্রোপ্রসেসর পরবর্তীতে যেটা আবিষ্কার হয় সেটা হচ্ছে তোমার 1973-তে, এবং সেটা হচ্ছে ফার্স্ট মডার্ন 8-বিট মাইক্রোপ্রসেসর। আমরা এই জিনিসটা একটু কভার করি, এবং অর্থাৎ 8008 এর যে লিমিটেশনগুলো, সেই লিমিটেশনগুলোকে মেক আপ করার জন্য ইন্টেল কর্পোরেশন কি করে, আরেকটা নতুন মাইক্রোপ্রসেসর ডেভেলপ করে। যেমন আমি এই এক লাইনে এটা বলে ফেলি, as engineers develop more demanding uses for the 8008 microprocessor, they discovered that it's somewhat small memory size, মানে এটা ডিসঅ্যাডভান্টেজ, স্লো স্পিড এটা ডিসঅ্যাডভান্টেজ, এন্ড ইনস্ট্রাকশন সেট লিমিটেড ইটস ইউজফুলনেস, এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, মানে এটা ইউজফুলনেসটা, ইনস্ট্রাকশন সেটটা লিমিটেড করে ফেলছে। Intel recognized these limitations and introduced the 8080 microprocessor in 1973, the first of the modern 8-bit microprocessors. মানে এটাই মেইনলি মডার্ন, এটা 8008 ছিল 8-bit মাইক্রোপ্রসেসর, এটা ঠিক আছে, কিন্তু যদি মডার্ন 8-bit মাইক্রোপ্রসেসর বলা হয়, তুমি বলবে সেটা হচ্ছে 8080 মাইক্রোপ্রসেসর। তাহলে প্রথমে আমরা দেখে ফেলি 8080 তে কি স্পেশাল। Not only could the 8080 address more memory and execute additional instructions, শুধুমাত্র যে 8080 অনেক বেশি মেমোরি অ্যাড্রেস করে এবং অনেক বেশি এডিশনাল ইনস্ট্রাকশন অ্যাড্রেস করে, ব্যাপারটা কিন্তু তা না, but it executed them 10 times faster than the 8008. An addition that took 20 microsecond, that is 50,000 instructions per second, যেখানে তোমার 4004 এ ছিল মাত্র 50 KIPs, ওকে, আর এখানে হচ্ছে 50,000 instructions per second in এই জিনিসটা, এবং এটা যেটা, এবং এই an addition that took 20 microsecond on an, আমি ব্র্যাকেটটা স্কিপ করছি, on an 8008 based system required only 2.0 microsecond, অর্থাৎ এটা হচ্ছে 5 লাখ instructions per second on an 8080 based system, ওকে। সো 8080 তে 50,000 না, 5 লাখ ইনস্ট্রাকশন পার সেকেন্ড, যেটা 50,000 পার সেকেন্ড ছিল একটা 8008 বেস মাইক্রোপ্রসেসর সিস্টেমে। অলসো দ্য 8080 ওয়াজ কম্প্যাটিবল উইথ TTL এবং ট্রানজিস্টর লজিক, এটার ইলাবোরেশন, এটাও তোমরা জানার কথা, এটাও তোমার পড়ে ফেলার কথা।
ট্রানজিস্টর যেখানে তোমরা পড়ছো, ট্রানজিস্টর একটা আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিটে বা বেসিক ইলেকট্রনিক্সে তোমরা এটা পড়ার কথা। নিশ্চয়ই তোমরা পড়েছো ট্রানজিস্টর, অ্যাম্পলিফায়ার পড়ছো কি স্টুডেন্টস? জি স্যার। জি ওকে, স্যার গুড। তাহলে এটা আরেকটা ইনফরমেশন এখানে বলা হচ্ছে যে 8080 was compatible with the transistor logic that is TTL, whereas the 8008 was not directly compatible. দেখো এখানে এতটুকু থেকে জাস্ট এই যে এখান থেকে যে বলা শুরু করলাম, এখান থেকে এতটুকু বলতে বলতে আমরা কিন্তু অলরেডি 2-3টা পার্থক্য পেয়ে গেছি। কার সাথে কার? 8008 আর 8080 পেয়ে গেছি না? প্রথম পার্থক্য কি? 8080টা অনেক বেশি মেমোরি অ্যাড্রেস করে এবং এটা অনেকগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, অনেকগুলো এডিশনাল ইনস্ট্রাকশন এক্সিকিউট করে এবং এটা 10 টাইমস ফাস্টার। তাহলে এখানে দুইটা পার্থক্য পাইছি। তারপরে এটা 50,000 পার সেকেন্ড, এটা হচ্ছে 5 লাখ ইনস্ট্রাকশন পার সেকেন্ড। আর এরপর হচ্ছে এটা অনেক বেশি, এটা টিটিএল এর জন্য এটা কম্প্যাটিবল, এটা টিটিএল এর জন্য কম্প্যাটিবল না। তারপরে বলা হচ্ছে দিস মেড ইন্টারফেসিং মাচ ইজিয়ার এন্ড লেস এক্সপেন্সিভ। তো এটা আরেকটা পার্থক্য, 8080 এর সাথে 800 এটার একটা পার্থক্য। আর আরো পার্থক্য এখানে আছে, এগুলো আমি অ্যাড্রেস করিনি। এরপরে বলা হচ্ছে দেখো দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার রিটেন ফর দ্য অল্টায়ার 880 মানে 8800 was developed in 1975 by Bill Gates and Paul Allen, the founders of Microsoft Corporation. তোমরা জানো মাইক্রোসফট কর্পোরেশনের যে দুজন ফাউন্ডার, একজন হচ্ছে বিল গেটস আর একজন হচ্ছে পল অ্যালেন। তারা দুজন বন্ধু ছিলেন এবং তারা দুইজনেই এখন বর্তমানে তারা দুইজনেই কিন্তু মাইক্রোসফট কর্পোরেশন থেকে তারা দুইজনেই অবসর নিয়েছেন। কিন্তু ইউজুয়ালি বিল গেটসের নামটা আমরা বেশি শুনি। বিল গেটস কয়েকবার পৃথিবীর শীর্ষ ধনী হয়েছেন এবং বিল গেটসের এখনো যে সম্পদের পরিমাণ, সেই সম্পদের পরিমাণটা মেইনলি মাইক্রোসফট কর্পোরেশন থেকে বিল গেটসের যে আয়টা, অবসর নেওয়ার পরও মাইক্রোসফট কর্পোরেশন থেকে বিল গেটসের যে আয়টা, সেই আয় দিয়েই এখনো পৃথিবীর শীর্ষ ধনীদের মধ্যে বা সেরা 10 বা সেরা 5 ধনীর একজন হচ্ছে বিল গেটস, তাই না? কিন্তু বিল গেটস একসময় কয়েকবার বিশ্বের মানে বিভিন্ন সময় কয়েক বছর বিশ্বের শীর্ষ ধনী ছিলেন বিল গেটস। নিশ্চয়ই তোমরা এটা জানো, তাই না? তো এই জিনিসটা আমরা জানি। আর এরপরে ওকে, এটা দরকার নেই। এরপরে আমি তোমাদেরকে এখানে যেটা জাস্ট এখানে একটু জাস্ট 8085 নিয়ে একটু বেসিক ইনফরমেশনটা আমি জাস্ট তোমাদেরকে দিতে চাই। এখানে আর এটার তেমন কোনো আমি বাড়তি কোনো কিছুতে আমি যাব না। সেটা হচ্ছে এখান থেকে জাস্ট এতটুকু। The 8085 microprocessor in 1977, Intel Corporation introduced an updated version of the 8080, that is 8085. The 8085 was to be the last 8-bit, it was the last 8-bit generation microprocessor, general purpose microprocessor developed by Intel. Although only slightly more advanced than an 8080 microprocessor, the 8085 executed software at an even higher speed. অর্থাৎ 8080 মাইক্রোপ্রসেসর থেকে যদিও এটা কিছুটা অ্যাডভান্স, স্লাইটলি মোর অ্যাডভান্স, এবং কিন্তু এটার স্পিডটা অনেক বেশি, বিশেষ করে সফটওয়্যার স্পিডটা, অনেক সফটওয়্যারের ক্ষেত্রে এটার স্পিড অনেক বেশি। And addition that took 2.0 microsecond, that is 5 লাখ ওইটার মতোই 8085 এর মতো অন দা 5 লাখ হচ্ছে 8080 এর মতো, আর এটাতে 1.3 মাইক্রোসেকেন্ড, দ্যাট মিন্স 5 লাখ থেকে বেশি, 7,69,000 সামথিং ইনস্ট্রাকশন পার সেকেন্ড অন দা 8085। তাহলে এখানেও 8080 এবং 8085 এর মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে। The main advantages, আরেকটা পার্থক্য এখানে আসছে, of the 8085 wire its internal clock generator, এর internal clock generator, internal system controller and higher clock frequency. So এগুলা সবগুলো 8085 এর কিছু অ্যাডভান্টেজ। এবং আমরা সরাসরি এখন যে জায়গাটাতে চলে যাব সেটা হচ্ছে মডার্ন মাইক্রোপ্রসেসর, এবং একটু আমি তোমাদেরকে একটা এক্সপ্লোর করে আসি। আমরা প্রথম মডার্ন মাইক্রোপ্রসেসরে আমরা যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে 80286 মাইক্রোপ্রসেসর, 32-বিট মাইক্রোপ্রসেসর, এবং এটা অনেক বেশি কথাবার্তা এখানে আছে স্বাভাবিকভাবে, যেটা তোমরা জানো। অবশ্যই আমি এই কথাবার্তাগুলো পুরোপুরি কভার করব না, জাস্ট বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো কভার করব। 80486 মাইক্রোপ্রসেসর, প্যান্টিয়াম মাইক্রোপ্রসেসর। তোমাদের মধ্যে প্যান্টিয়াম মাইক্রোপ্রসেসর কে কে দেখছো বলো তো? প্যান্টিয়াম 2, 3, 4 অথবা প্যান্টিয়াম ডি, প্যান্টিয়াম মাইক্রোপ্রসেসর কে কে দেখছো?
Pentium 4 ইউজ করছো। ওকে, সো এখন আমাদের যে ইউজুয়াল যে আমরা যে মাইক্রোপ্রসেসর গুলো ইউজ করি, সো সেগুলা যেমন আমরা তোমরা একসময় কোর টু ডুও কোয়াড কোর, তারপরে এখন যেটা আসছে সেটা হচ্ছে কোর i3। এই যে দেখো, একটু আমি তোমাদের একটু দেখাই এক্সপ্লেনেশনে যাওয়ার আগে। যেমন এই যে দেখো, many modern Intel and Motorola microprocessors, Intel, not only Intel, Motorola কোম্পানি, যে Motorola মোবাইল ফোন ছিল, Motorola কোম্পানি কিন্তু অসংখ্য মাইক্রোপ্রসেসর তৈরি করছে। তো এদের দেখো, এদের যে মাইক্রোপ্রসেসরের নামটা এবং এদের যে মেমোরি সাইজ, দেখো মেমোরি সাইজ আস্তে আস্তে বাড়তেছে। এই যে দেখো, পেন্টিয়ামের পরে হচ্ছে পেন্টিয়াম ওভারড্রাইভ, পেন্টিয়াম প্রো, পেন্টিয়াম 2 3 4, পেন্টিয়াম ডি মানে 4 এর মধ্যে একটা অ্যাডভান্স ভার্সন ছিল পেন্টিয়াম ডি। এটা ডুয়েল কোর ছিল, মানে কোর 2 আর কি, ডুয়েল কোর মানে কোর 2। আবার এটা কোর টু ডুও, আর একটা নাম দিত এটা কোর 2 ডুও, এটা আরেকটা মাইক্রোপ্রসেসরের নাম ছিল। তো আমি প্রথম যে আমার যে কম্পিউটারটা সিপিইউটা যেটা এখন আমার কাছে আছে, তবে এটা এখন অলমোস্ট অবসোলিট, এটা এখন ইউজ হয় না, সেটা হচ্ছে পেন্টিয়াম ডি। এই যে দিস ওয়ান পেন্টিয়াম ডি, এই মাইক্রোপ্রসেসরটা হচ্ছে আমি যেটা ফার্স্ট আমি যেটা ইউজ করেছি, বা আমি যেটা 2006 আমি কিনি, সেটা হচ্ছে পেন্টিয়াম ডি মাইক্রোপ্রসেসর, এবং সেটা হচ্ছে ডুয়েল কোর ছিল। আর পেন্টিয়ামের পরে আরেকটা আসে, এটা হচ্ছে ইটানিয়াম। এগুলো হচ্ছে ইন্টেলের। আর মোটরোলার গুলো একটু ডিফারেন্ট নামকরণ স্বাভাবিকভাবে, যেটা তোমরা জানো যে এই ধরনের 8 4 এরকম, এই যে এরকম নামকরণগুলো হচ্ছে ইন্টেলের, আর মোটরোলা কর্পোরেশনের নামকরণগুলো একটু ডিফারেন্ট, দেখো লাইক দিস। এবং এটার যেই মেমোরি সাইজ, মেমোরি স্পেসিফিকেশন সেটা এখানে দেয়া আছে। ওকে, দ্যাটস ইট। এখানে এরপরে এটা নাই। সো এরপরে পেন্টিয়াম মানে এই যে মাইক্রোপ্রসেসর গুলো তোমরা দেখছো, একটু আগে দেখছিলা, সেই মাইক্রোপ্রসেসর গুলো জাস্ট বেসিক ইনফরমেশন গুলো জাস্ট এখানে দেয়া আছে। এটা এখানে অ্যাজ এ হোল এই চার্টের মধ্যে সেটা চলে আসে, সবগুলো চলে আসে, এবং সেই ইনফরমেশন গুলো এই যে পেন্টিয়াম প্রো, পেন্টিয়াম 2 3 4, তারপরে ইত্যাদি ইত্যাদি আমি একটু তোমাদেরকে শো করি। এই যে পেন্টিয়াম প্রো প্রসেসর, পেন্টিয়াম 2, পেন্টিয়াম Xeon, তারপরে এখানে আবার একটা তোমার রেটিং ইন্ডেক্স আছে ইন্টেলের যেই তোমার মাইক্রোপ্রসেসর গুলো, তাদের রেটিং ইন্ডেক্স। যেমন আমাদের যেমন এই যে পেন্টিয়াম 3000 মেগাহার্জ, যেমন এই যে এই জিনিসটা মেগাহার্জ, গিগাহার্জ, এই জিনিসটা এটা তোমরা কি এটার সাথে পরিচিত কিনা, এই যে এই টার্মটা মেগাহার্জ, গিগাহার্জ? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, রাইট, হ্যাঁ ফ্রিকোয়েন্সি। তো এটা আমরা নরমালি এই যে আমাদের যে প্রসেসরের ক্ষেত্রে এটা কিছু ইউজ হয়, এই যে মেগাহার্জ বা গিগাহার্জ, এই টার্মটা প্রসেসরের ক্ষেত্রে কি জন্য ইউজ হয়, এটা কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, প্রসেসর স্পিডের ক্ষেত্রে এটা ইউজ হয়। যেমন আমি তোমাদেরকে একটু শো করি, একটু আমি এখান থেকে আমি এটা স্টপ করি। ওকে, এই যে হ্যাভ হলো, নিশ্চয়ই তোমরা এটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার কম্পিউটারের, অর্থাৎ আমার যে ল্যাপটপটা, সেই ল্যাপটপটার কনফিগারেশন, বেসিক কনফিগারেশন এখানে শো করছে, তোমরা নিচে দেখতে পাচ্ছ। তো আমার ল্যাপটপটা হচ্ছে আমার যে ল্যাপটপে যে অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, এটা উইন্ডোজ 10 প্রো, এবং অফকোর্স ডেফিনেটলি এটা মাইক্রোসফট কর্পোরেশনের। আর এরপরে দেখো এটার প্রসেসরটা একটু আমরা খেয়াল করি, ইন্টেল কোর i5, এবং এটার ইউনিটটা হচ্ছে 4200, মানে 4200 ইউনিট, এবং সিপিইউটা হচ্ছে 1.6 গিগাহার্জ থেকে 2.3 গিগাহার্জ। এই যে খেয়াল করো সিপিইউর যে স্পিডটা, সেটা কিসের সাথে আছে? প্রসেসরের সাথে। আমরা এতক্ষণ যেগুলো পড়ছি সেগুলো তো প্রসেসর, তাই না? মানে প্রসেসর মিন্স হোয়াট? প্রসেসর মিন্স মাইক্রো প্রসেসর। আমাদের প্রসেসরগুলো আলটিমেটলি তো মাইক্রো প্রসেসর, তাই না? আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি নরমালি, সেই কম্পিউটারগুলো মাইক্রো প্রসেসর না, নাকি ভুল বললাম? আমরা যে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারগুলো ইউজ করি, পার্সোনাল কম্পিউটার, সেগুলো সবগুলোই তো মাইক্রো প্রসেসর, তাই না? জি স্যার। মানে আলটিমেটলি আমরা জাস্ট অনলি সিম্পল অর্থে প্রসেসর বলি আর কি, বাট আমরা তো আলটিমেটলি এগুলো তো মাইক্রো প্রসেসর, ব্রেইন অফ এ সিপিইউ,
মাইক্রোপ্রসেসর কি বলা হয়? মাইক্রোপ্রসেসরকে বলা হয় ব্রেইন অফ এ সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ব্রেইন। হ্যাঁ, সো এই প্রসেসরটা সেই মাইক্রোপ্রসেসরে যে আমার এখানে যে প্রসেসর সেটা হচ্ছে ইন্টেল কোর i5 এর প্রসেসর। এবং ইউজুয়ালি এখন আমাদের যে প্রসেসর সেগুলো তো সবগুলো কোর i3 অথবা কোর i5 অথবা কোর i7। যে তোমরা এখন যে লেটেস্ট, তোমরা যখনই কোনো ল্যাপটপ কিনতে যাও বা লেটেস্ট যারা ল্যাপটপ কিনছো 2-3 বছরের মধ্যে তোমরা যে ল্যাপটপ কিনছো, সবগুলা বেশিরভাগ ল্যাপটপ মানে ইউজুয়াল বা একটু হায়ার কনফিগারেশনের যে ল্যাপটপগুলো সেগুলো সবগুলাই তো তোমার কোর i3 অথবা কোর i5 এর, তাই না? কিছু কিছু ক্ষেত্রে কোর i7 ও আছে, ঠিক তো? জি স্যার। এখানে কোর i3 ল্যাপটপ বা কোর i5 ল্যাপটপ কয়জনের আছে? সবারই কোর i3 এর উপরে, রাইট কোর i3 বেশি উপরে। রাইট, মানে তোমরা এই যে যেটা একটু আগে বললাম, তোমরা যারা 2-3 বছরের মধ্যে ল্যাপটপ কিনছো তাদের সবারই মোটামুটি কোর i3 কোর i5 এমনকি কোর i7 ও থাকতে পারে, কোর i7 হতে পারে। কারণ ইউজুয়ালি তোমরা এখন যে সেমিস্টার আছো তার মানে তোমরা 2-3 বছর আগে তোমরা হয়তো ইউ আর ইন দ্য বিগিনিং অফ ইউর undergrad course, that means your this program of bachelor in CSE, isn't it? তোমরা তো 2-3 বছর আগেই মেবি ফার্স্ট সেমিস্টার ছিল, তাই তো? 2 বছর বা 3 বছর ম্যাক্সিমাম। সো এই সময়টাতেই যখনই তোমরা হয়তো সিএসই তে ভর্তি হচ্ছ বা যখন তোমরা এই কোর্সটা এই সাবজেক্টটা পাচ্ছ, ডিপার্টমেন্টে আসছো, তখনই তোমাদের আসলে কম্পিউটার বা ল্যাপটপ কেনার প্রয়োজনীয়তাটা আসছে, ঠিক না? তো স্বাভাবিকভাবে তখন তোমরা যে ল্যাপটপটা তখন স্বাভাবিকভাবে মার্কেটে আসছে বা ইউজুয়াল ছিল বা সবচেয়ে পরিচিত ছিল সেগুলো হচ্ছে তোমার কোর i3 প্রসেসর যুক্ত বা কোর i5, কোর i7, কিছু কিছু হচ্ছে হায়ার বা অ্যাডভান্স কিছু কনফিগারেশন হচ্ছে কোর i7 যুক্ত মাইক্রো প্রসেসর। সো এটা জাস্ট আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখানোর জন্য যে আমার যে ল্যাপটপটা সেটার যে সেটার যে প্রসেসর সেটা দেখানো, এবং প্রসেসর স্পিডটা মেইনলি ওই যে একটু আগে দেখছিলাম গিগাহার্টজ মেগাহার্টজ দেখছিলাম, ইউজুয়ালি গিগাহার্টজ আরো পরে আসছে, বিশেষ করে যে যখন কোর i3 বা ইত্যাদি বা যখন আমাদের এই অন্যান্য যে হায়ার ভার্সন গুলো আসছিল তখনই গিগাহার্টজ আসে, এর আগে মেগাহার্টজই ছিল। তো ওইটা জাস্ট দেখানোর জন্য মেইনলি এই জিনিসটা তোমাদেরকে শো করা। একটু দেখাবেন একটু? হ্যাঁ প্লিজ। হ্যাঁ স্যার এখানে আপনার এখানে 2.30 গিগাহার্টজ দেখাচ্ছে, এটা কি আর গ্রাফিক্স এর? না, এটা আমার তো কোনো এডিশনাল গ্রাফিক্স নাই, এটা তোমার মানে এটা ভ্যারি করতে পারে, ফ্রিকোয়েন্সি কিন্তু তোমার সবসময় সেম থাকে না। তুমি দেখবা আমরা যখন পারফরম্যান্স আমাদের যে টাস্ক ম্যানেজার দেখি না, টাস্ক ম্যানেজার জি স্যার। আমাদের অনেকেরই টাস্ক ম্যানেজারটা আছে। জি স্যার। হ্যাঁ, টাস্ক ম্যানেজার থেকে তুমি দেখবা তোমার যে ল্যাপটপের বা তোমার যে সিপিইউর যে পারফরম্যান্স, সেই সিপিইউর পারফরম্যান্সে তুমি গেলে দেখবা ওখানে তোমার এই সিপিইউর স্পিডটা কিন্তু মানে যে সিপিইউর যে ফ্রিকোয়েন্সিটা ওইটা কিন্তু ওখানে শো করছে, এবং তুমি ওখান থেকে ইজিলি ওই জিনিসটা তুমি ওখান থেকে দেখতে পারবে। টাস্ক এখানে আপনার প্রসেসরের স্পিড কোনটা আমি ওটা জানতে চাইছিলাম, 1.60 এটা নাকি 2.30 এটা? এটা এর মধ্যে ভ্যারি করতে পারে। এর মধ্যে তোমাকে আমি একটু টাস্ক ম্যানেজারটা দেখাই দিতে, আমি তোমার প্রশ্নটা আমি ক্লিয়ার করছি। আমি আমার টাস্ক ম্যানেজারটা ওপেন করছি। ওকে, হ্যাভ এ লুক। তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ, আমার টাস্ক ম্যানেজারটা কি দেখা যাচ্ছে? এই যে জি স্যার। দেখা যাচ্ছে, খেয়াল করো। এই যে আমার টাস্ক ম্যানেজারটা দেখো এখন কত শো করছে। এই যে দেখো স্পিড, দেখছো এটা ভ্যারি করছে, দেখো ভ্যারি করছে। অর্থাৎ এটার যে হায়ার রেঞ্জটা সেটা হচ্ছে 2.30 গিগাহার্টজ, আর যে লোয়ার রেঞ্জ সেটা হচ্ছে যে এখানে 1.6 গিগাহার্টজ শো করছে। ওকে, এটার হ্যাঁ আমি আসলে জিজ্ঞেস করতেছিলাম, আমারটা কোর i7 8th জেনারেশন, কিন্তু আমার এখানে স্পিড দেখাচ্ছিল কত। তোমার ওই ল্যাপটপে তোমার মাই কম্পিউটারের প্রপার্টিজ থেকে গিয়ে দেখো 2 গিগাহার্টজ দেখাচ্ছিল পাশে, আপনার এখানে 2.30 গিগাহার্টজ দেখাচ্ছিল, কিন্তু আমার এটা 4 গিগাহার্টজ পর্যন্ত যায়। হ্যাঁ, আমারটাই তো ডেডিকেটেড গ্রাফিক্স আছে খুব সম্ভবত, এই জন্য স্যার আমি এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আসলে জেনারেশনের উপর ভেরি করে যে স্পিড এখানে যেটা দেখায় ওর সাথে কি কোনো ডিফারেন্স আছে কিনা? জেনারেশনের সাথে
জেনারেশনের সাথে তোমার ডিফারেন্স থাকতে পারে, বা যে তুমি যে বলছো ডেডিকেটেড যদি কিছু গ্রাফিক্স কার্ড থাকে সেই ক্ষেত্রে তোমার ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করতে পারে। ফ্রিকোয়েন্সিটা তোমার ভ্যারি করতে হবে, দুইটা ক্ষেত্রে ভ্যারি করতে পারে। জেনারেশনের জন্য ভ্যারি করতে পারে, অথবা যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে বা এডিশনাল গ্রাফিক্স কার্ড থাকে সেটার জন্য ভ্যারি করতে পারে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। বুঝাতে পারছি? সো এটা কিন্তু ফিক্স না। এই যে দেখো এর মধ্যে আমরা যে কথা বলছি এর মধ্যে কিন্তু এটা কয়েকবার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটার মানে আপ ডাউন হইতে পারে। এটা একটা ফিক্স রেঞ্জ থাকে না। এবং এই যে এটার আপ ডাউন হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে গ্রাফসটা, এই যে এখানে যে গ্রাফটা দেখাচ্ছে এই গ্রাফটার মধ্যে দেখো এটা একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে, মানে 100% এর মধ্যে এটা শো করছে, গ্রাফটা এইভাবে শো করছে। সো এরপর আমরা আমাদের মূল পয়েন্টে চলে আসি। সো দিস ওয়ান ইন দ্য rating index of different Pentium microprocessors or Intel microprocessors. So এরপরে দেখো Pentium 3 মাইক্রোপ্রসেসরের কিছু বেসিক ইনফরমেশন, Pentium 4, তারপরে Core 2 ওই যে Core 2 বা ডুয়াল কোর যেটা বলছে সেটা, তারপরে Core 2 এর আবার আরটা হচ্ছে 64 বিট মাইক্রোপ্রসেসর, এতক্ষণ পর্যন্ত ছিল 32 বিট, আর এরপর আসে 64 বিট। যেমন এই যে আমারটা হচ্ছে 64 বিট মাইক্রোপ্রসেসর, তুমি যেটা একটু আগে দেখলা 64 মাইক্রোপ্রসেসর। আর এরপর হচ্ছে দ্য ফিউচার অফ মাইক্রোপ্রসেসরের যে ফিউচার সেটা শো করবে। আর এরপরে আমরা সরাসরি যে জায়গাটাতে যে অংশটাতে চলে যাব সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটার সিস্টেম। যদিও এই অংশের অনেকগুলো জিনিস আমি স্কিপ করে যাবো, অনেকগুলো জিনিস আমি তোমাদের উপর ছেড়ে দিব, কারণ এই জিনিসগুলো যেমন বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা মেমোরি এবং মাইক্রোপ্রসেসর বেসিক। সো বিশেষ করে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম মেমোরি এই অংশটা তোমরা স্বাভাবিকভাবে এই অংশটা নিয়ে আমি সময় নষ্ট করবো না, এবং এই অংশটা তোমরা অলরেডি পড়ছো, তাই না? মেমোরি বা ইনপুট আউটপুট সিস্টেম তোমাদের ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার বা ফান্ডামেন্টাল কম্পিউটার এটা পড়ার কথা, তাই না? আমি ভুল বলছি? স্টুডেন্টস, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এটা নিশ্চয়ই তোমরা পড়ছো, ইনপুট আউটপুট সিস্টেম বা ইনপুট আউটপুট ডিভাইসেস এন্ড মেমোরি সিস্টেম পড়ছো। ডিফারেন্ট ইনপুট আউটপুট ডিভাইস, ডিফারেন্ট মেমোরি সিস্টেম, RAM, ROM, ক্যাশি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এদের মধ্যে ডিফারেন্স পড়ছো না? জি স্যার। আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালের বই থেকে খুব একটা ক্লাস করানো হয়নি, তো টিউটোরিয়াল দিয়ে ক্লাস করানো হয়েছিল। তো অনেক কিছু স্কিপ করা হয়েছিল আর কি, আর মেমোরির সবকিছুই পড়ানো হয়েছে এমন না। হ্যাঁ, এই বেসিক যেখান থেকে পড়ানো হোক না কেন আমার কাছে মনে হয় বেসিক ইনফরমেশন গুলো থাকবে। এবার তোমরা তোমাদের কাছে যদি শীট গুলো থেকে থাকে তো তোমরা ওখান থেকেও দেখতে পারো, ওখানে দেখবা যে এই বেসিক ইনফরমেশন গুলো ওখানে থাকবে। তারপরও আমি তো তোমাদেরকে এখান থেকে আমি মার্ক করে দিব, তোমরা কোনগুলো এখান থেকে পড়বা আর কোনগুলো স্কিপ করবা, তাই না? আমি তো যেভাবে তোমাদের মার্ক করে দিচ্ছি। স্বাভাবিকভাবে এখানে অসংখ্য তোমরা যেটা দেখতে পাচ্ছ অসংখ্য রিডিং আছে, অসংখ্য মানে টেক্সট আছে, কথাবার্তা টাইপের অসংখ্য টেক্সট আছে। তো স্বাভাবিকভাবে আমি এই টেক্সটগুলো ইউজুয়ালি আমি মানে গদবাঁধা রিডিং পড়ানোটা আমি ডিসলাইক করি। সো টেক্সটটা যতটুকু টেক্সট আমাদের দরকার ততটুকু টেক্সট কভার করব, বাকি টেক্সটগুলো আমরা স্কিপ করবো। সো এটা আমি তোমাদের দেখাই দিচ্ছি কোন টেক্সটগুলো আমরা রাখবো, কোন টেক্সটগুলো রাখবো না। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা it is not selected. ওকে, আমরা আবার আমাদের মূল প্রশ্নটাতে চলে যাই। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো প্রথমে আমি তোমাদেরকে একটু তোমাদেরকে আমি এখান থেকে যে জিনিসটা তোমাদেরকে আমি দেখাতে চাই সেটা হচ্ছে এখানে, আচ্ছা তোমরা কি কম্পিউটার আর্কিটেকচার এই কোর্সটা করছো? কম্পিউটার আর্কিটেকচার হ্যাঁ স্যার। করছিলা? এটা থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে? স্যার ফোর্থ সেমিস্টারে করছি। তোমরা তো এখন সিক্স সেমিস্টার, তাই না? না না স্যার। স্যার না স্যার, আমরা ফিফথ। ফিফথ সেমিস্টার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা তোমাদের ফিফথ সেমিস্টারে এই কোর্সটা আছে, তাই তো? তোমরা কম্পিউটার আর্কিটেকচার। না, তোমরা এখন কোন সেমিস্টারে আছো? আমরা ফিফথ স্যার সেমিস্টারে। ফিফথ সেমিস্টার। স্যার পড়তে ছিল যেটা আর্কিটেকচার মানে জাস্ট আগের সেমিস্টারে ছিল আর কি, জি। প্রিভিয়াস সেমিস্টারে ছিল। সো প্রিভিয়াস সেমিস্টারে তোমরা তো ইন্টারাপ্ট কন্ট্রোল, ডিএমএ কন্ট্রোল, এই যে দেখো সিস্ক
সিস্ক, রিস্ক, এগুলো পড়ছো না? এই যে সিস্ক আছে, সিস্কের পরে আমি যেটা এখানে আরেকটা আছে রিস্ক, পড়ছো তোমরা? এইটা এই টার্মগুলো পরিচিত? আমি যে বলছি সিস্ক, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, রিস্ক, রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার্স, পড়ছো এই টার্মগুলো আর্কিটেকচারে? তারপরে ইন্টারাপ্ট কন্ট্রোল, ডিএমএ কন্ট্রোল, এগুলো কি পড়ছো? না স্যার। আচ্ছা আমি একটু তোমাদের কন্টেন্টস থেকে দেখাই। এই যে ইন্টারাপ্ট কন্ট্রোল, তারপরে এই যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, ডিএমএ কন্ট্রোল, পড়ছো এই জিনিসগুলো? এগুলো কিন্তু আর্কিটেকচারে একদম কমন জিনিস, আর্কিটেকচার এগুলো অবশ্যই পড়ার কথা। পড়ছো এই জিনিসগুলো? এগুলো কিন্তু ওখানে পড়ার কথা। তাহলে তাহলে আমি এখানে এইগুলা এই যে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 13 এগুলো লাগবে, এগুলো পরে কি, এখন তো আমরা চ্যাপ্টার 1 এ আছি মাত্র, এগুলো পরে লাগবে। সো এই জিনিসগুলো তাহলে আমি স্কিপ করে যেতাম। ওকে, তাহলে তোমাদের প্রথম দুইটা আমি যে জিনিসটা আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, আমি একটু বলি, তোমরা একটু লিখে রাখবে অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশন, তোমরা একটু লিখে রাখবে ওকে। ফার্স্ট তোমরা লিখবে ইন্টারাপ্টস, এরপরে লিখবে ডিএমএ মানে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, ডিএমএ এন্ড ডিএমএ কন্ট্রোল ইনপুট আউটপুট। এই যে এটা আর কি বেসিক ডিএমএ অপারেশন, ডিএমএ ডেফিনিশন, এই যে এই বিষয়গুলো। হ্যাঁ, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, এবং এটা থেকে এই যে এই বিষয়গুলো আসবে। তারপরে এই যে ডিস্ক মেমোরি সিস্টেম, ডিএমএস, ডিএম এর মধ্যে আরেকটা পার্ট হচ্ছে ডিএমএস, ডিস্ক মেমোরি সিস্টেম। দেখা যাচ্ছে এই জিনিসগুলো কি দেখা যাচ্ছে? এবং আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে ইন্টারাপ্ট কন্ট্রোল, তারপরে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, জি না স্যার, স্যার একবার একটু আর এরপর ডিএমএ মানে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ কন্ট্রোল ইনপুট আউটপুট, ডিএমএ কন্ট্রোল ইনপুট আউটপুট মানে এই যে এই টার্মটা যেটা দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে সিস্ক, সিআইএসসি, সিস্ক, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, সিস্ক। এরপর হচ্ছে রিস্ক, আরআইএসসি, রিস্ক, রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এই টার্মগুলো একটু লিখে রাখো, এবং তোমরা আমাকে নেক্সট ক্লাসে বলবে যে এইগুলো তোমরা কম্পিউটার আর্কিটেকচার কোর্সে পড়ছো কিনা। এরপরে আমি দেখি আর কিছু সিমিলার এখানে পাওয়া যায় কিনা। বাস ইন্টারফেস অত ডিটেইলসে আমি যাব না, আর এগুলো ডিটেইলসে যাব না, এগুলা বেসিক এখানে পড়ে ফেলবো, দ্যাটস ইট। বাকিগুলো আমরা আমাদের প্রোগ্রামে পড়বো। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা ওখানে পড়বো। সো এতটুকুই। তো এই জিনিসগুলো তোমরা আমাকে একটু জানাবে, ঠিক আছে? মনে থাকবে স্টুডেন্টস? জি স্যার। কি কি বললাম বলো তো একজন, বাকিরা ফলো করবে। ওকে, বলো কি কি বলছি। বলো, একজন বলো। আমি শুনতে পাচ্ছি না, বলো। স্টুডেন্টস আমাকে শোনা যাচ্ছে? স্যার আপনি আবার একটু বলেন স্যার। স্যার নেট প্রবলেম দেখে স্যার কথা কিছুই শুনতে পাইনি স্যার, তাই বলতে পারতেছি না। এটা কি আমার এন্ডের মানে নেট প্রবলেম, মানে আমার দিক থেকে শোনা যাচ্ছে না, নাকি তোমাদের দিকে কোনো প্রবলেম? জি না স্যার, স্যার আমার ওকে, বাট স্যার ইউ এটা আমার দিক দিয়ে প্রবলেম হচ্ছে। ওকে, but you are Problem. one student only, but we have few other participants. So আমার কাছে মনে হয় না সবাই একই রকম প্রবলেম ফেস করছে। তো অন্যরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছে।
স্টুডেন্ট শোনা যাচ্ছে? এবং আমি যে তোমাদেরকে একটা কাজ দিলাম, আর্কিটেকচারে কোন টপিক, এই টপিকগুলো তোমরা আসলে পড়ছো কিনা, সেই টপিকগুলোর নামগুলো আমাকে একটু বলবে, একজন বললেই হবে। স্যার ডিবিএমএ কন্ট্রোলড ইনপুট আউটপুট প্রথমে ডিএমএ, প্রথমে ডিএমএ ডিএমএ হ্যাঁ DMA ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস এরপর ডিএমএ কন্ট্রোল ইনপুট আউটপুট, তারপর সিআইএসসি আরআইএসসি আরআইএসসি, আর রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, হ্যাঁ, বা রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং বলা যায়, আরআইএসসি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ওখান থেকে এই জিনিসগুলো দেখব। সো আর এখন আমরা মডার্ন মাইক্রোপ্রসেসরে, আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ সিস্ক এখানে আছে, রিস্কটা এখানে থাকার কথা, রিস্কটা এখানেই থাকার কথা, সিস্ক এন্ড রিস্ক, ওকে হোয়াটএভার, এটা পাওয়া যাবে, সমস্যা নেই। ওকে, আমি এটা একটু কভার করার চেষ্টা করি প্রথমে। তাহলে প্রথমে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে এখানে মডার্ন মাইক্রোপ্রসেসরে যে অংশটা আমি তোমাদের জন্য কভার করছি সেটা হচ্ছে এতটুকু। আর এর রেফারেন্সে, এটার পরে যেখানে অনেকগুলো মাইক্রোপ্রসেসর আসছে, এর রেফারেন্সে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এরপরে আমরা বলবো এই কথাটা যে এই ধরনের মাইক্রোপ্রসেসর গুলাই মেইনলি আমরা এই ধরনের মাইক্রোপ্রসেসর গুলাকে বলবো সিস্ক, মানে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটারস। এদের যে কাজের ভিত্তি করে এই ধরনের মাইক্রোপ্রসেসরকে আমরা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটারস বলবো। আমি একটু শুরু করি। আমি কি একটু আরেকটু বড় করব, নাকি এতটুকু ফন্টটা এতটুকু ঠিক আছে? যেমন এটা 125 করা যাবে। ওকে, এখন আমার মনে হয় একটু বেটার বোঝা যাচ্ছে। জি স্যার Okay, so have a look, my dear Yes. students. In 1978, Intel released the 8086 microprocessor. A year or so later, it released the 8088. মানে 8088 এর মানে পরে বা 8088 এর কাছাকাছি সময়ে এটা 8086 microprocessor পাবলিশ করে বা রিলিজ করে। Both devices are 16-bit microprocessors which execute instructions in as little as 400 nanosecond, that is 2.5 MIPS. MIPS মানে হচ্ছে millions of instructions. একটু আগে ছিল তোমার একটু এর আগে ছিল তোমার only 1000, এখন চলে গেছে, এখন হয়ে গেছে millions of instructions per second। মানে তোমরা জাস্ট একটার সাথে একটা ডিফারেন্স মেইনটেইন করতে গেলে বুঝতে পারবা। যেমন আমরা একটু আগে দেখছিলাম যে 50,000, এরপর আমরা দেখতে পাচ্ছিলাম 0.5 মিলিয়ন, মানে 5 লাখ মানে 0.5 মিলিয়ন, তাই না? 10 লাখ মানে 1 মিলিয়ন, তাহলে 5 লাখ মানে 0.5 মিলিয়ন না? আর এটা হচ্ছে 2.5, তার মানে 0.5 এরও কয় গুণ? 2.5 0.5 এর কয় গুণ হয়? 5 গুণ না? 0.5 থেকে 2.5 কয় গুণ? 5 গুণ না? 5 5 25 তো, 5 5 25 না? তাহলে 0.5 থেকে 2.5 টা হবে 5 গুণ। তাহলে এর আগে যে মাইক্রোপ্রসেসর আমরা দেখছি, এটা থেকে 8086 টা 2.5 মিলিয়ন instruction per second করতে পারে। This represented a major improvement over the execution speed of the 8085, মানে 8085 থেকে এটা অনেক বেশি স্পিডে কাজ করে, একটা মেজর ইমপ্রুভমেন্ট আছে। ইন এডিশন the 8086 এবং এখানে মেইনলি 8086 এবং 8088 দুইটা মাইক্রোপ্রসেসর নিয়ে কথা বলছে, যে এই কথাগুলো, ইনফরমেশনগুলো। In addition, the 8086 and 8088 address 1 megabyte, মানে 1, মানে এখানে টার্মটা এভাবে ইউজ করে m, ইউজুয়ালি আমরা বলি 1 MB, হ্যাঁ, ওটা না বলে ওরা 1 M টা বলার পরে 1 M বাইট, মানে 1 আমরা পড়ার সময় বলবো 1 মেগাবাইট, 1 megabyte of memory which was 16 times more memory than 8085। আর মানে পার্থক্য, রিলেটিভ ডিফারেন্স গুলো দিচ্ছে। তো তোমরা যখনই, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি বা তোমাদের কুইজ টেস্টে বা তোমাদের কোনো মিড টার্মে বা ফাইনাল পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন থাকে 8085 এর সাথে 8086 এর ডিফারেন্স কি, তোমরা বলতে পারবে না? এই যে এখানে ডিফারেন্স গুলো প্রতিটা লাইনে এক একটা ডিফারেন্স, বুঝছো এই জিনিসগুলো? বোঝা যাচ্ছে এই জিনিসগুলো? হ্যাঁ, তাই জাস্ট এই জিনিসগুলো একটু বুঝতে পারলে হবে, নাথিং এলস। এরপরে দেখো
বলা হচ্ছে a 1 M byte মানে 1 মেগাবাইট মেমরি কন্টেন্টস তোমরা জানো 1024 কিলো বাইট সাইজ মেমরি লোকেশনস। তার মানে 1024 মানে হচ্ছে আবার এটার সাথে আরো 1024 গুণ হবে, 1024 কিলো না, খেয়াল করো 1024 কিলো বাইট না, তাহলে 1024 এর সাথে আরো 1024 তুমি গুণ করো তো। তোমাদের কারোর সামনে যদি মোবাইল ফোন থাকে অথবা কারোর সামনে যদি তোমাদের ল্যাপটপের ক্যালকুলেটর থাকে তাহলে হয়ে যাবে না 1024 কিলো। তার মানে 1024 কিলো যদি হয় তাহলে এটা যদি বাইটে কনভার্ট করো তাহলে আরো 1024 কে দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো এত বাইটস হচ্ছে। This higher execution speed and large memory size allowed the 8086 and 8088 to replace smaller mini computers in many applications. এরপরে বলা হচ্ছে note that these microprocessors are called CISC, that is complex instruction computers, because of the number and complexity of the instructions. মানে এদের complexity অনেক হাই, মানে ইনস্ট্রাকশন এক্সিকিউট করার যে কমপ্লেক্সিটি এবং ইনস্ট্রাকশন এক্সিকিউট করার যে নাম্বার সেটা অনেক বেশি হাই, দ্যাটস ওয়াই এদেরকে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটারস বলা হয়। এবং এরপরে আরো কিছু মাইক্রোপ্রসেসর এখানে বলা হচ্ছে। সো এই অংশটার জন্য এখানে অনেকগুলো মাইক্রোপ্রসেসর আছে। সো এই অংশটা আমি জাস্ট তোমরা জাস্ট বেসিক শুধুমাত্র এই চার্টটা পড়বা, আর কিছু না। এখানে তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র, আমি কি ওই চার্টটা স্কিপ করে আসছি, আমি একটু পিছনে চলে যাই। ওকে, দিস ওয়ান তোমরা জাস্ট অনলি ইয়োর টাস্ক ইজ, আমি একটু মিনিমাইজ করি পুরো চার্টটা দেখানোর জন্য। এখনো কি আসছে? এখনো পুরো চার্টটা আসে নাই, আর একটু ছোট করতে হবে, তারপর আমি ম্যাক্সিমাইজ করলে তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। সেভেন্টি করে দিই, আই থিঙ্ক এখন তো বুঝে যাবে। এখন আমি একটু ম্যাক্সিমাইজ করি। ওকে, জাস্ট তোমরা এই স্টুডেন্ট এই চার্টটা তোমরা একটু পড়বে। ওকে, এই চার্টটা পড়ার পরে আই থিঙ্ক তোমাদের আর ওই যে পুরাটা একদম হুবহু সবগুলোর ক্ষেত্রে বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। জাস্ট আমি তোমাদেরকে যে জিনিসগুলো মার্ক করে দিচ্ছি জাস্ট তোমরা ওই জিনিসগুলো পুরো এই যে পাইছি রিডিউস ইনস্ট্রাকশন কম্পিউটিং, এগুলো হচ্ছে পরের ভার্সনগুলো, মানে 80486 বা ইত্যাদি এগুলাকে রিডিউস ইনস্ট্রাকশন কম্পিউটার বলা হয়। তো এগুলো পরবর্তীতে আসছে। তো এই জিনিসগুলো আমরা আলটিমেটলি পাবো যে পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিংটা আসবে। তো এখানে অনেক কথাবার্তা আছে, অনেক ইনফরমেশনস আছে। স্বাভাবিকভাবে এই সবগুলো ইনফরমেশন আমরা নিব না, এবং এখান থেকে আমরা অনলি কোন জিনিসটা দেখবো, জাস্ট যে টেবলটা বা চার্টটা দেখাইলাম সেটা। এবং এখান থেকে আমি তোমাদেরকে একটু আমার নতুন একটা স্ক্রিন শেয়ারিং এ চলে যাই, সেটা হচ্ছে লুক, তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা নতুন আরেকটা উইন্ডো আমি ওপেন করছি। এটা হচ্ছে আমি একটু নামটা একটু বলি, সেটা হচ্ছে চ্যাপ্টার 1 দ্য ইন্টেল মাইক্রোপ্রসেসর। তোমরা উপরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই স্লাইডটার নাম হচ্ছে চ্যাপ্টার 1 দ্য ইন্টেল মাইক্রোপ্রসেসরস। দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, জি দেখা স্যার। ওকে, যাচ্ছে। এই জিনিসটা এই স্লাইডটা আমি তোমাদেরকে শেয়ার করবো, স্লাইডটা দিয়ে দিব। তো এই স্লাইডটা তোমরা অবশ্যই এই স্লাইডটা দেখবে। সো এখানে দেখো আমি তোমাদেরকে একটু এখানে আগে একটু এটার সাথে একটু পরিচিত করাই এবং একটু দেখাই যে এখানে জাস্ট এই যে কিছুক্ষণ আগে মডার্ন মাইক্রোপ্রসেসরে যে ইনফরমেশনগুলো যায় দ্য ইন্টেল মাইক্রোপ্রসেসরের 1978 8088 সম্বন্ধে, তারপর 2.5 মিলিয়ন পার সেকেন্ড, তারপর 1 মেগাবাইট মেমোরি, হ্যাঁ না এই যে জাস্ট এই ইনফরমেশনগুলো একটু আগে আমরা পড়ে আসছি। তারপরে এগুলো জি কিন্তু স্যার। সবগুলো দেখো সুন্দর করে এখানে পয়েন্ট আউট করে দেওয়া আছে, ওখানে কিন্তু জাস্ট অ্যাজ এ টেক্সট দেওয়া ছিল। তো এরপরে দেখো এখানে আরো কিছু হায়ার স্পিডের কথা বলা আছে, এবং এই পরের অংশটা এটা আমি স্কিপ করে গেছি, আমি এগুলো স্কিপ করে গেছি। এরপর আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এটা দিস ওয়ান না, এই কথাটা আমি তোমাদেরকে বলছি, দিস মাইক্রোপ্রসেসর আর কল্ড CISC, মানে ইনস্ট্রাকশনস ইত্যাদি ইত্যাদি, যেহেতু 16 বিট মাইক্রোপ্রসেসর। সো এরপরে তোমরা এই যে যেই যতগুলো মাইক্রোপ্রসেসর এরপর আসে আমি একটু তোমাদেরকে শো করি, যেটা আমি তোমাদেরকে বই থেকে দেখাইছি। যে প্রথমে তোমরা দেখছো এই যে 80286 মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর। হেডিং গুলা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে বলবে। 32 বিট মাইক্রোপ্রসেসর,
80486, একটু আগে ছিল 80286, এটা হচ্ছে 80486। হ্যাঁ, তারপরে হচ্ছে Pentium মাইক্রোপ্রসেসর, এই যে Pentium মাইক্রোপ্রসেসর রিডিউস ইনস্ট্রাকশনাল কম্পিউটার, এই যে কথাটা এখানে আছে, যেটা তোমরা একটু আগে মডার্ন মাইক্রোপ্রসেসরে দেখছো, মানে 8086 আর 8088 এ দেখছো। হ্যাঁ, Pentium Pro প্রসেসর, Pentium 2 and Pentium Xeon মাইক্রোপ্রসেসর, মানে জাস্ট যেভাবে আছে জাস্ট ওগুলো একটু পয়েন্ট আউট করে এখানে ইজিলি লেখা হয়েছে। Pentium 3 মাইক্রোপ্রসেসর, এরপর অবশ্যই Pentium 4 আসবে, এই যে Pentium 4 এবং Core 2 মাইক্রোপ্রসেসরস, Pentium 4 Core 2 64 বিট মাল্টিপল কোর মাইক্রোপ্রসেসরস, মানে যেভাবে হেডিং তোমার বইয়ে পিডিএফ এ দেখছো সেম হেডিং কিন্তু এখানেও আছে। A future of microprocessors, that's it. তো এরপরে এগুলো আপাতত আমরা দেখবো না, এরপর মাইক্রোপ্রসেসর বেসড পার্সোনাল কম্পিউটার সিস্টেম, যেটা একটু আগে তোমাদেরকে বললাম, ওখানে চলে যাব। তো এই অংশটা আমরা আবার এখানে স্লাইডে দেখবো না, আমরা জাস্ট মাইক্রোপ্রসেসরের যে এই যে অংশগুলা খেয়াল করো, এই যে মাইক্রোপ্রসেসরের আমি তোমাদের একটু দেখাই। ওকে, তাহলে তোমার জন্য অনেক আমি একদম স্পেসিফিক কিছু ইনস্ট্রাকশন তোমাদের দিব, ইনস্ট্রাকশনগুলো ভাবে ফলো করবা। তাহলে এখানে যেটা দিলাম, যেমন এই যে মডার্ন মাইক্রোপ্রসেসরে, আমি একটা আমার স্ক্রিনটাই শেয়ার করি, তাহলে তোমার জন্য ইজি হবে। আমি বারবার মুভ করতেছি, তো তাহলে আমার স্ক্রিনটা আমি শেয়ার করি। দেখো, হ্যাঁ, আমি এখন পিডিএফ এ আছি, তাই না? পিডিএফ এ আছি, আমি কেন পিডিএফ এ আছি দেখা আছে? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার পিডিএফ এ না স্যার, টেক্সট বুক। মানে পিডিএফ মানে টেক্সট বুকটাতে আছে আর কি, পিডিএফ এ টেক্সট বুকটাতে আমাদের যে টেক্সট বুকে যে পিডিএফটা সফট কপিটা সেটাতে আছে, দেখা আছে? জি স্যার, দেখা দা যাচ্ছে। মডার্ন মাইক্রোপ্রসেসর, মানে এটা যেই কি বলা যায়, শেডের অংশটা, এই যে শেডের অংশটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখন আমি স্লাইডে আছি, স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আমি একটু স্লাইডটা নিয়ে একটু ইনফরমেশন তোমাদেরকে দিই। স্লাইডের যে ইনফরমেশনটা সেটা হচ্ছে এইটা মেইনলি, এই দেখো নিচে খেয়াল করো, এটা ইন্টেল মাইক্রোপ্রসেসরের যে বইটা বেরিবি ব্রেথ বানিয়েছেন মেইনলি পিয়ারসন পাবলিশার। এই পিয়ারসন পাবলিশারই মেইনলি এই স্লাইডটা রেডি করছে, এই স্লাইডটা কিন্তু আমি রেডি করি নাই। ওকে, এই ক্রেডিটটা আমার না। সো এই স্লাইডটা পিয়ারসন পাবলিশার রেডি করছে, আমি জাস্ট এটা কালেক্ট করে আমি জাস্ট তোমাদের হেল্পের জন্য এই স্লাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, বা তোমাদেরকে এখান থেকে আমি শো করছি, যাতে তোমাদের এটা কিছু হেল্প হয় এবং তোমরা শুধুমাত্র টেক্সট কভার না করে পয়েন্ট আউট করে তোমরা জাস্ট বেসিক ইনফরমেশনগুলো যাতে পড়তে পারো। কি বলো, এটা ভালো হবে না? নাকি গদবাধা টেক্সট রচনামূলক পড়ালেখা তোমাদেরকে পড়াই দিব, কি বলো? স্যার, এটা ভালো হবে। ওকে, ঠিক আছে। স্যার এটা ভালো হবে। তবে তোমরা আরো খুশি হয়ে যাবে একটু পরে আমার উপরে, সেটা হচ্ছে এখানে সবগুলো পয়েন্ট লাগবে না। ওকে, যেমন দেখো এখানে আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো পড়াইছি সেখানে মেইনলি এই পয়েন্টগুলো আছে। তারপরে এখানে এই পয়েন্টটা আছে এতটুকু, দ্যাটস ইট। আর নিচের অংশটা আমি আর পড়াইনি। তারপরে এগুলো আমি পড়াইনি। তারপরে এখানে এই পয়েন্ট আমি পড়াইছি, এই পয়েন্টটা পড়াইছি, এতটুকু। ওকে, দ্যাটস ইট। অর্থাৎ আমি এখানে খেয়াল করো, আমি আবার এখন পিডিএফ এ আসছি কিন্তু, সরি। সো এই যে এই অংশগুলো জাস্ট আমরা এই অংশগুলো পড়বে, এই অংশগুলো এখান থেকে পড়বে, বা তোমরা চাইলে আমি যে এই যে এখান থেকে সিলেক্ট করছি এটাও পড়তে পারো, অথবা এখান থেকে পড়তে পারো, এখান থেকে এই অংশগুলো এখান থেকেও তোমরা ইফ ইউ ওয়ান্ট এখান থেকে তোমরা পড়তে পারো। আর এখান থেকে পড়ার জন্য তোমাদেরকে আমি ওই কোন পয়েন্টগুলো তোমরা পড়বে সেগুলো আমি তোমাদের এখানে মার্ক করে দিব। ইজ ইট ক্লিয়ার? যেমন এখানে আমি ধরো যে তোমাদেরকে বলছি এখানে এতটুকু আমি তোমাদেরকে পড়াইছি, তারপরে এই অংশটা পড়াইছি, এখানে কিছু পড়াই নাই, তারপর এখানে এই অংশটা পড়াইছি। সো এই যে পয়েন্টগুলো 4-5টা পয়েন্ট মাত্র। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে যদি আমি তোমাদেরকে মার্ক করে নাও দিই, আমি বলি, তাহলে এখন মডার্ন মাইক্রো মানে 80, এখন আমরা কোথায় আছি? 8086, মানে প্রথমে হচ্ছে আমাদের প্রথম থেকে আমি শুরু করি, 8086 আর 8088 মাইক্রোপ্রসেসর। 8088 মাইক্রোপ্রসেসর দিয়ে শুরু করলাম। এখানে আমি প্রথমে জাস্ট তোমাদের কাজ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, জাস্ট তোমরা প্রথম
5টা মিনিমাম, এর বেশি যদি পয়েন্ট শিখতে পারো এটা তোমার উপরে, ওইটা নিয়ে আমি ধরবো না, কিন্তু মিনিমাম প্রথম 5টা পয়েন্ট তোমরা অবশ্যই পড়বে। আমি মনে হয় কথাটা বুঝাতে পারিনি। স্যার বুঝছি। এই দেখো, 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট, অর্থাৎ এরকম যতগুলো এরকম হেডিং তোমরা পাবা। এরপরে যেমন এখানে প্রথমটা হচ্ছে মডার্ন মাইক্রোপ্রসেসর, দ্বিতীয় হেডিংটা হচ্ছে ধরো 80286, তারপর হচ্ছে 80486 বা 32 বিট, এরকম অনেকগুলো হেডিং তোমাদেরকে আমি দেখাইছি না, দেখাইছি কিনা? সো তোমাদের কাজ হচ্ছে প্রতিটা হেডিং যুক্ত এই যে এরকম, আমি বুঝি নাই, আমাকে আবার একটু জিজ্ঞেস করো, প্রশ্ন করো, একটু আবার বলতে হবে, আমি শুনি নাই। স্টুডেন্টস, স্যার আমি জি স্যার বলেছি স্যার। হ্যাঁ, অর্থাৎ যতগুলো হেডিং আমরা দেখলাম, হেডিং গুলো থেকে তুমি জাস্ট প্রতিটা হেডিং এর আন্ডারে 1 2 3 4 5 প্রথম 5টা পয়েন্ট তুমি দেখবা, প্রথম 5টা পয়েন্ট পড়বা। জাস্ট এখানে একটা এক্সেপশন আছে, শুধুমাত্র এখানে আমরা আবার লাস্টে গিয়ে এই যে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটারে এই যে পয়েন্টটা, এটাও আমরা কভার করব। এখানে মডার্ন মাইক্রোপ্রসেসরে প্রশ্ন 5টা দেখার পরে আবার এটা কভার করব, এই পয়েন্টটা যেহেতু এখানে সিসকের কথাটা বলা আছে, এই পয়েন্টটা কভার করব। আচ্ছা, এটা গেল। এরপরে আসো, আমরা আসলাম 80286 মাইক্রোপ্রসেসর। তাহলে এখানেও 1 2 3 4 5 আমরা এই 5টা পয়েন্ট কভার, এখানে আছে এই 5টা পয়েন্ট কভার করব। যদি কম থাকে তাহলে কম, কিন্তু যদি বেশি থাকে অবশ্যই 5টা পয়েন্ট তোমরা কভার করো। তাহলে 32 দেখা 1 2 3, এখানে অনেকগুলো আছে 4 5, এতটুকু 5টা পয়েন্ট কভার করলে হবে। এরকম প্রতিটাতেই তোমরা প্রথম 5টা করে, যেমন 80486 এ দেখো, এটাতে অলরেডি 5টা পয়েন্ট, জাস্ট খুব শর্ট করে 5টা পয়েন্ট এখানে দেয়া আছে, এবং পরে একটু সামহার ইলাবোরেশন দেয়া আছে। তো তোমরা এই প্রথম 5টা পয়েন্ট খুব সহজে 5টা পয়েন্ট শিখলেই হয়ে যাচ্ছে। এরপরে দেখো পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর, তাহলে দেখো 1 2 3 4 5 অনেকগুলো পয়েন্ট আছে, প্রথম 5টা পয়েন্ট শিখো, এভাবে প্রতিটা। এই কাজটা করতে পারবে না, তবে পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরে তোমরা এই প্রথম 5টা পড়ার সাথে সাথে এই দেখো 1 2 3 এই 4 5 ক্যাশি সাইজ পর্যন্ত, এতটুকু পর্যন্ত পড়ার পরে গিয়ে তোমরা কিন্তু এই যে স্লাইড নাম্বার 46 এ এই পয়েন্টটাও তোমরা অবশ্যই পড়বা, এই পয়েন্টটাও তোমরা অবশ্যই, যে রিডিউস ইনস্ট্রাকশন কম্পিউটারের যে পয়েন্টটা, এটা অবশ্যই তোমরা পড়বা, ঠিক আছে? ওকে, প্রতিটাতেই সেম 5টা করে দেখবে, পেন্টিয়াম 3 প্রতিটাতে 5টা করে দেখবে। আর ফিউচার অফ মাইক্রোপ্রসেসর তাও 5টা দেখবে। আর এখানে আর 5টার পরে আর ফিগার টিগার এগুলো কোনোটা দেখার দরকার নেই, এগুলো কিছু লাগবে না। এরপর ফাইনালি মাইক্রোপ্রসেসর বেস পার্সোনাল কম্পিউটার সিস্টেম, এটা আমরা আমাদের বই থেকে দেখব। ইজ ইট ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। তো এইগুলা Yes, sir. কথাবার্তা টেক্সট আমি এটা কভার করতেছি না, জাস্ট একটা প্রতিটা যখন মাইক্রোপ্রসেসরের টাইপ, এগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসরের টাইপ, প্রতিটা মাইক্রোপ্রসেসরের টাইপ যখন তোমরা পড়বে, একটার সাথে আরেকটা ডিফারেন্সটা কি, যেমন এই যে তোমাদেরকে আমি এখানে যেটা দেখাইছিলাম, যেমন আমরা একটু আগে 8085 পড়ছি, তার আগে 8080 পড়ছি, তারও আগে 8008 পড়ছি, তাই তো? আজকেই তো বললাম নাকি? যেমন প্রথমে মাইক্রোপ্রসেসর এই যে প্রথমে কি শুরু করছে, যে আমাদের যে আজকে যে টপিকটা ছিল মাইক্রোপ্রসেসর এইচ, প্রথমে কি শুরু করছি, মাইক্রোপ্রসেসর এইচে প্রথমে শুরু করছি 4004 দিয়ে, তাই না? এরপরে আসছি 8008, 4004 এর পরে আসছে কত, 8008, 8008 এর পরে আসছে কত, 8080, তাই না? 8080 এর পরে কত আসছে, 8085, তারপরে আসছে কত, 8086, এরপরে 8088, মানে 8086 আর 8088 একসাথে। তারপরে একটার পর একটা যে মাইক্রোপ্রসেসরের বিভিন্ন টাইপ আমরা পড়ছি, তো যখনই আমরা একটা নতুন ধরনের টাইপ পড়ি, তার আগেরটার সাথে একটা ডিফারেন্স এখানে মেক করে, তাই না? ওইটাই তো এতক্ষণ ধরে তো ওই জিনিসটাই আমরা বুঝতে পারছি, নাকি? এটা এখনো বুঝি নাই, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা স্টুডেন্টস? আমাকে শোনা যাচ্ছে? আমার নেটওয়ার্ক কি উইক? স্যার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। মানে আমার কথাটা কি বুঝছো? আমরা যে প্রতিটা যখনই নতুন কোনো মাইক্রোপ্রসেসরের টাইপ দেখি, এটা আগেরটার সাথে একটা ডিফারেন্স মেক করে না? এই যে এখানে দেখো, এটার সাথে এই যে আচ্ছা। ডিফারেন্স মেক করছে। আগে যেটা আমরা দেখছি 50,000,
সরি 5 লাখ মানে 0.5 মিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, আর এটা হচ্ছে 2.5 মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। এটা একটা পার্থক্য। তারপরে এক্সিকিউশন স্পিড, 8085 এর সাথে এক্সিকিউশন স্পিডে এটা ডিফারেন্স আছে। তারপরে 8085 এর সাথে এটার আরেকটা অ্যাড্রেস স্পেস, এটা ডিফারেন্স হচ্ছে 1 মেগাবাইট অফ মেমোরি, হ্যাঁ, আর 16 টাইমস মোর মেমোরি দেন 8085। আর এরপর হচ্ছে হায়ার এক্সিকিউশন স্পিড এবং লার্জার মেমোরি সাইজ, হ্যাঁ, allowed 8086 and 8088 to replace smaller mini computers in many applications। আর এই টাইপের 8086 এবং 8088 এই টাইপের মাইক্রোপ্রসেসরগুলোকে আমরা বলি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এদেরকে আমরা একটা নতুন ধরনের একটা কম্পিউটারের টাইপে নিয়ে আসে, এটা সিস্ক টাইপের কম্পিউটার। অন্য আগের ভার্সনগুলোকে আমরা সিস্ক নামক কোনো টাইপ দিই না, তাই তো? এটা একটা পার্থক্য। ইজ ইট ক্লিয়ার টু ইউ? সো এখানে আরেকটা পার্থক্য তোমরা এখানে রাখতে পারো, the increased memory size and additional instructions in the 8086 and 8088 have led to many sophisticated applications for microprocessors. Sophisticated কথার অর্থ কি? Sophisticated হচ্ছে যেখানে মানে sophisticated বা sophisticated application বোঝানো মানে কথার অর্থ হচ্ছে যেটা মানে ইউজুয়ালি সবার জন্য অ্যাক্সেসটা থাকে না। Sophisticated মানে হচ্ছে কিছু পিক করা, মানে কিছু সিলেক্টেড কিছু মানুষের জন্য, কিছু বস্তুর জন্য বা কিছু ব্যাপারে এটা কাজ করে। সফিস্টিকেটেড মানে সবার জন্য উন্মুক্ত নয়। ইজ ইট ক্লিয়ার? সফিস্টিকেটেড মানে হচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক ক্ষেত্রে বা কিছু সংখ্যক ব্যাপারে এটা অ্যাপ্লিকেবল। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, সফিস্টিকেট এই টার্মটা কি তোমরা আগে দেখছো? না স্যার। ওকে, সফিস্টিকেটেড এই টার্মটা হচ্ছে যে তোমার মেইনলি যেখানে তোমরা কি বলা যায়, যেগুলাতে খুব হাই কোয়ালিটি মেনটেন করা হয়, হাই কমপ্লেক্সিটি মেনটেন করা হয়, হ্যাঁ, এবং যেখানে ইউজুয়ালি যেখানে স্বাভাবিক হাইট থেকে সবাই যেতে পারে, হাই যেটা আমরা যে বলি হাই, যখনই কোনো হাই কথাটা আসে যে হাইলি ডেভেলপড বা হাইলি রিচ বা হাইলি অ্যাপ্লাইড, এই যে হাই কথাটা বলছি, এখানে কি হাই জায়গাটাতে সবাই যেতে পারে কিনা? না স্যার। আমি মনে বুঝাতে পারি নাই। যেমন আমরা সবাই বিশেষ করে আমাদের যাদের আমাদের যে পার্সোনাল বা আমাদের যে ফিনান্সিয়াল যে কন্ডিশন বা বিশেষ করে আমরা যে সমাজে আছি বা যে সোসাইটির মধ্যে আছি, আমাদের বেশিরভাগই আমরা সবাই মিডল ক্লাস। আমি, তুমি বা আমাদের যারা আমরা আছি বা আমাদের পরিচিতের মধ্যে বেশিরভাগই মিডল ক্লাস। আমাদের মধ্যে আমাদের যে সোসাইটি বা আমরা যেখানে আমাদের যে নিয়ারেস্ট ওয়ান, আমাদের পৃথিবী বা আমাদের রিয়েল ওয়ার্ল্ড, সেখানে কয়জন কোটিপতি আছে আমাকে বলো তো? কয়জন মিলিয়নিয়ার আছে, কয়জন বিলিয়নিয়ার আছে? স্যার সংখ্যা কম আর কি, হাতে গোনা 2-1 জন, তাই না? কয়েকজন, তাই না? বেশিরভাগই তো মানে আমাদের মতোই মধ্যবিত্ত বা হয়তো একটু উচ্চ মধ্যবিত্ত, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। সো ওই যে আমি যে হাই কথাটা বলছি বা যে সফিস্টিকেটেড একটা টার্ম বলছি এখানে, কোথাও এই কথাটা বলছি, তার মানে এটা this is not accessible for all, this is not applied for all. ওকে, সো এই ধরনের অ্যাপ্লিকেশন বা এই ধরনের মাইক্রোপ্রসেসর কিন্তু 8086 এবং 8088 এর ক্ষেত্রে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো পসিবল। সো এটাও তোমরা এই পয়েন্টটা বা এই বৈশিষ্ট্যটা, ফিচার্স গুলো তুমি একটু দেখবে। এবং তোমাদেরকে যেটা একটু আগে বলছিলাম যে প্রতিটা মাইক্রোপ্রসেসর টাইপ যখন আমরা পড়ছি এবং প্রতিটার ক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছি যে 5টা করে পয়েন্ট তোমরা পিক করবা, 5টা করে পয়েন্ট তোমরা সিলেক্ট করবা, হ্যাঁ, প্রথম 5টা। তো এই 5টা পয়েন্টই আসলে প্রতিটা মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য বোঝায়। ইজ ইট ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? স্টুডেন্টস, আমি কি এই জিনিসটা বোঝাতে পারছি? তো আশা করি তোমরা এই জিনিসটা পারবে। তো এরপরে আমি সরাসরি যে জায়গাটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর বেসড পার্সোনাল কম্পিউটার সিস্টেম। সো এই অংশটাতে আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথমত আমরা যে জিনিস এখানে মেইনলি যেটা দেখবো সেটা হচ্ছে মেমোরি এন্ড ইনপুট আউটপুট সিস্টেম। দুটো অংশ এখানে, একটা হচ্ছে মেমোরি, তোমার পাশে দেখতে পাচ্ছ,
একটা হচ্ছে মেমোরি আর ইনপুট আউটপুট সিস্টেম, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর নিজে একটা আলাদা একটা, এখন আমরা মাইক্রোপ্রসেসর নামে যে বিষয়টা, সেই মাইক্রোপ্রসেসর ওইটা টপিকটাতে এখন আসেনি। যদিও এই যে মাইক্রোপ্রসেসর, দিস ইজ কল্ড দ্য ব্রেইন অফ এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে সেন্ট্রাল সিপিইউর একটা যে ব্রেইন, সেই ব্রেইনটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, এটা তোমরা জানো। এবং মেমোরি আর ইনপুট আউটপুট সিস্টেম, এই জিনিসগুলোও কিন্তু আমার মনে হয় তোমরা বেসিক কম্পিউটিং এ, অর্থাৎ ফান্ডামেন্টাল কম্পিউটিং এ বা ইন্টারন্যাশনাল কম্পিউটারে তোমরা এগুলো পড়ার কথা। সো এরপরে আমি তোমাদেরকে একটু এই জিনিসগুলো তোমাদের একটু বলি। ওকে, প্রথমে একটু খেয়াল করো, আমি ওই মেইন টেক্সটটাতে যাওয়ার আগে একটু তোমাদেরকে এখানে একটু একটা ফিগার তোমাদেরকে দেখাতে চাই। খেয়াল করো, ফিগার 1.6 বা 1.6 বলতে পারি, দ্য ব্লক ডায়াগ্রাম অফ এ মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটার সিস্টেম। প্রথমে এখানে দেখো তিনটা ব্লক আছে, তিনটা অংশ, একটা হচ্ছে মেমোরি, একটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, একটা হচ্ছে ইনপুট আউটপুট। এবং এই যে এদের মধ্যে ইন্টারনাল রিলেশন, সেগুলোকে বলা হয় বাস। ইন্টারনাল রিলেশনগুলোকে বলা হয় বাস বা বাসেস। আর মেমোরির মধ্যে থাকতে পারে র্যাম, রম, তারপরে ফ্ল্যাশ, আর অন্যান্য ইত্যাদি ইত্যাদি। সবগুলো রম বা র্যাম এর ক্লাসিফিকেশন। অনেকগুলো মাইক্রোপ্রসেসর থাকতে পারে, যে মাইক্রোপ্রসেসর ক্লাসিফিকেশন যেগুলো একটু আগে আমরা দেখেছি, 8086, 8088, 80 186, 286, 486, পেন্টিয়াম ইত্যাদি। আর ইনপুট আউটপুট সিস্টেম মানে different input out devices which you have already covered from the basic computing or basic computer system or international computer course, where you have already learned basic input devices and output devices, and these are included here as well. That is the output device: printer, serial communications, floppy disk drive, hard disk drive, mouse, CD-ROM drive, plotter is another type of printer, and keyboard, monitor, tape backup, scanner, DVD, etc. Everything. That means that here you can also include this. There are some other input output devices like microphone and speaker, which you are connecting now for listening to me, or that means for participating this class. আমরা বেশিরভাগই হেডফোন থেকে ক্লাস করছি, তাই না? হেডফোন থেকে যে ক্লাস করছি না? জি স্যার। হেডফোনে খেয়াল করো তো, তোমার হেডফোনে একজন আমাকে জি স্যার বললো, তার মানে সে আমার কথাটা শুনতে পাইছে, এরপরে আমাকে রেসপন্ড করছে, তাই তো? তার মানে কি? তার মানে হচ্ছে তার যে হেডফোনটা, সেই হেডফোনটাতে দুইটা জিনিসই আছে, অর্থাৎ একটা পোরশন দিয়ে শোনা যাবে আর একটা পোরশন দিয়ে বলা যাবে, তাই তো? যেটা দিয়ে শোনা যাবে ইউজুয়ালি সেটাকে আমরা বলি স্পিকার, এবং সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। আর যেটা দিয়ে বলা যাবে, এই যে তুমি জি স্যার বলছো, তোমার কম্পিউটারে তুমি ইনপুট দিচ্ছ, তাই না? ওইটা আবার আমার কাছে আমার স্পিকারে আউটপুট আকারে আসছে, তাই তো? আমি আবার যখন মাইক্রোফোন দিয়ে বলছি, আমার মাইক্রোফোনে আমি যখন দিচ্ছি ইনপুট আমার ল্যাপটপে, এবং সিস্টেমের মাধ্যমে সেটা তোমাদের কাছে যাচ্ছে, তোমাদের কাছে, তোমাদের ল্যাপটপে বা তোমাদের হেডসেটে, হেডফোনে, সেটা তোমাদের স্পিকারে তোমরা শুনতে পাচ্ছ, অর্থাৎ সেটা আবার আউটপুট আকারে তোমরা আসতেছে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? সো স্পিকার, অর্থাৎ তুমি যেটা দিয়ে শুনছো সেটা হচ্ছে আউটপুট ডিভাইস, অর্থাৎ কম্পিউটার থেকে তুমি আউটপুট আকারে পাচ্ছ। আর কম্পিউটারে তুমি যখন কোনো কিছু ইনপুট দিবা, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। আর স্বাভাবিকভাবে এই যে একটা হেডসেট বা হেডফোনের কথা বলছি, এখানে মাইক্রোফোনটা হচ্ছে ইনপুট স্বাভাবিকভাবেই, আর স্পিকারটা হচ্ছে, অর্থাৎ কানে যেটা তুমি কানে দিয়ে রাখছো, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। এই ব্যাপারটা কি ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যাঁ স্যার। ওকে, সবাই কি বা কয়েকজন কি টায়ার্ড হয়ে গেছে আমার কথা শুনতে শুনতে? অনর্গল টেক্সট, কথাবার্তা, বোরিং নাকি? আমি কি একটা ব্রেক দিব? একটা ব্রেক দিব নাকি আজকে এখানে ক্লোজ করব? স্যার আজকে এখানে ক্লোজ Close করা করে যাবে। দিন। স্যার আজকে ব্রেক অলরেডি দিলে অনেক স্যার স্টুডেন্ট আর আসবে না। আমি বুঝি না, একজন বলো। আমি ক্লোজ করার কথা বলছি, সবাই খুশি হয়ে গেছে। আচ্ছা একজন বলো, একজন। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছি, বলো। আর বেটার হয় ক্লাস শেষ করে দিলেন। হ্যাঁ স্যার। স্যার আজকে সকাল থেকে অনেকক্ষণ পর্যন্ত ক্লাস ছিল। আচ্ছা আমাকে একটু তোমরা বলবে যে আচ্ছা ঠিক আছে, এটা এটা এতটুকু থাকুক, এটা আমি তোমাদেরকে পরে, এটা আমি তোমাদেরকে মেমোরি সিস্টেম নিয়ে, এটা ব্লক ডায়াগ্রাম আজকে দেখাইলাম, এটা তো আছে।
আর বাকি অংশটা এই যে এখানে যা দেখতে পাচ্ছ এই অংশটা তো থাকবে, আর বাকিটা তোমাদেরকে আমি পরে বলবো, বাকিটা পরে কভার করে দিব। সো আমি এখানে একটু শেয়ারিংটা স্টপ করি। আমাকে একটু কাইন্ডলি তোমরা বলবে যে তোমাদের, আমার ভিডিওটা একটু অন করি, তোমাদের নাম্বার অফ স্টুডেন্টস এই সেমিস্টারে তোমাদের নাম্বার অফ স্টুডেন্টস, যেটা আমার অ্যাকর্ডিং টু মাই অ্যাটেন্ডেন্স শিট, আমার অ্যাটেন্ডেন্স শিট আমি দেখতে পাচ্ছি 50 জন। 50 জন, মাঝখানে কয়েকজনের নাম পাওয়া যায় নাই, তো ওদের নাম বাদ দিলে ধরো হবে কতজন হবে আমি একটু দেখি। আমার এখানে শো করছে 39 জন। এটা আমি অবশ্য মেবি আমি লাস্ট ক্লাসেও কথা বলছিলাম, বা তোমাদের যে সিআর অর্ণের সাথে এই ব্যাপারটা নিয়ে আমি আলাপ করছিলাম। সো একটু আমাকে কাইন্ডলি বলবে যে তোমাদের যে নাম্বার অফ স্টুডেন্টস এখানে আমি দেখতে পাচ্ছি ধরো 39, যারা অ্যাক্টিভ, যাদের নাম পাওয়া গেছে 50 জনের মধ্যে 50 জনের আইডি পাইছি, কিন্তু 39 তার মধ্যে 39 জনের আমি নাম পাইছি। সো কিন্তু তোমাদের এভারেজ যে অ্যাটেন্ডেন্স সেটা আমি দেখতে পাচ্ছি যে 17, 18, ম্যাক্সিমাম 20, 22 এরকম। হোয়াট অ্যাবাউট আদার্স? বাকিদের কি অবস্থা? এটা হাইয়েস্ট। বাকিদের কি অবস্থা? ওরা কেন তোমাদের তো এই যে 39-40 জন তোমাদের যে ক্লাসমেটরা আছে, স্টুডেন্টরা আছে, সো ওদের কি অবস্থা? ওদের ক্লাস করার পার্সেন্টেজ কিরকম, বা ওরা কিরকম ক্লাস করে? একদম যারা ক্লাস করে না এদের ম্যাক্সিমাম আউট অফ নেটওয়ার্ক, মানে এমন অবস্থায় আছে। আর কিছু মানে কিছু কি ক্লাস ওরা গ্রামের বাড়িতে থাকে যেখানে নেটওয়ার্ক প্রবলেম, এরকম কিছু? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, বাট আর আমাদের যেটা স্যার এখানে অনেক আমি লক্ষ্য করলাম, আমি তো প্রিভিয়াস সেমিস্টারেও তোমাদের ক্লাস মানে আরেকটা সেমিস্টারে কোর্স কন্ডাক্ট করেছি, সেটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওদেরও ব্যাপারটা সেম। ওদের ধরো 34 জন 35 জন তোমার স্টুডেন্ট ছিল, ওরা এভারেজে প্রেজেন্ট থাকতো 14-15 জন। স্যার আমাদের গত 2 সেমিস্টারও সেম। জি স্যার। এবং আমার কাছে মনে হয় তোমরা যে গত ক্লাসে যারা প্রেজেন্ট ছিল, যে 17-18 জন, মেবি ওরাই আজকে প্রেজেন্ট আছো। এবং সবচেয়ে বড় কথা, আমি যেটা প্রিভিয়াস সেমিস্টারে খেয়াল করছি সেটা হচ্ছে যারা ইউজুয়ালি ক্লাস করে তারাই ক্লাস করে, যারা করে না তারা একেবারেই করে না, একেবারে অলমোস্ট জিরো। যে আমি পুরো একটা কোর্স নিয়ে ফেলছি, তোমাদের পুরো একটা কোর্স মানে কিন্তু অলমোস্ট 45 ক্লাসেস পুরো একটা কোর্সে। সো আমি এই যে পুরো একটা কোর্স নিয়ে ফেলছি এবং ল্যাব সহ দেখা গেছে যারা রেগুলার ক্লাস করছে তারাই ক্লাস করছে, যারা করতেছে না তারা একেবারেই করছে না, বা হয়তো 2টা 3টা এরকম ম্যাক্সিমাম। স্যার আপনি এখন তো ক্লাস নিচ্ছেন, আমাদের এখানে অনেকে ক্লাস করে মোবাইল ছাদের উপর রেখে আসে, তারপর নিচে ওয়াইফাই কানেক্ট করে ক্লাস করে, আবার কয়েকজন আছে ওরা বাসা থেকে বেরোয় ক্লাস করতে হয়। তো এই জন্য স্যার ঝামেলা হয়ে যায়, মানে ওদের ক্লাস করা অনেক ঝামেলা। এখানেও একজন আছে, ও সম্ভবত মোবাইল এখন ছাদে রাখে আসছে। ওকে, বাট এটা দিয়ে তো আলটিমেটলি কিছুই হবে না, কোনো কিছুই হবে না। তোমরা নিশ্চয়ই এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে অনেক ক্ষেত্রে ক্লাস করে অনেক কিছু বোঝা যায় না, তাই না? হ্যাঁ স্যার। সেখানে একটা স্টুডেন্ট ক্লাস না করে কিভাবে কি করবে, বা আলটিমেটলি তার ফিউচার কি, বা সে মিড টার্মে বা ফাইনালে কি করবে, কুইজ টেস্টে কি করবে, বা অন্যান্য পরীক্ষাতে কি করবে, বা এই যে বেসিক নলেজটা থিওরিতে যে আমরা বেসিক নলেজটা ইউজুয়ালি গেদার করি থিওরির ক্ষেত্রে আমাদের যে টিচিং লার্নিং প্রসেসের মাধ্যমে, সেখানে থিওরির এই জিনিসগুলো বেসিক নলেজগুলো আবার কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে, যেহেতু আমাদের এটা প্র্যাকটিক্যাল রিলেভেন্ট একটা কোর্স। অবশ্যই এটার সাথে প্র্যাকটিক্যাল আছে। তো এই থিওরি জিনিসগুলো আমরা না বুঝলে আবার প্র্যাকটিক্যালটা বুঝবো না। তো তার মানে তাদের থিওরি একটা কমপ্লিটলি ডিফারেন্ট কোর্স, মানে থিওরি একটা ইন্ডিপেন্ডেন্ট কোর্স, ল্যাব একটা ইন্ডিপেন্ডেন্ট কোর্স, দুটো আলাদা কোর্স কিন্তু। তো তাদের ল্যাবের ক্ষেত্রেও তাদের ফিউচার কি সেটা আমি আসলে এটা আমার ডাউট আছে। সো এটা আমি অবশ্য লাস্ট সেমিস্টারে আমি বলেছি, বাট আলটিমেটলি কোনো লাভ হয় নাই। এবং আমি আশা করি তোমাদেরকে বলছি, আমি আশা করি যে তোমাদের মাধ্যমে অন্যরা এই জিনিসটা একটু সবাইকে এই মেসেজটা দেয়া, যে
জাস্ট শুধুমাত্র এই মেসেজটা দিতে পারলেই হবে যে অনেক ক্ষেত্রে আমরা যারা ক্লাস করি, ক্লাস করেও অনেক কিছু বোঝা যায় না। সেখানে ক্লাস না করে স্টুডেন্টরা কি করবে বা কি বুঝবে, সেটা একটা একটা বিশাল একটা কোয়েশ্চেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে থিওরিটা এখন কভার করছি, সেই থিওরিটার একটা পর্যায়ে গিয়ে আমাদের কিন্তু থিওরির যে বিভিন্ন পার্ট, বিভিন্ন অংশ আস্তে আস্তে আমরা যেগুলো দেখবো, যেমন আমরা এখনো প্রোগ্রামিং এর অংশগুলোতে যাই নাই, থিওরির ওই প্রোগ্রামিং পার্টগুলোতে আমরা যখনই প্রোগ্রামিং পার্টে যাবো, ওই প্রোগ্রামিং পার্টগুলো প্রতিটাই কিন্তু তোমার ল্যাবের মধ্যে থাকবে, প্র্যাকটিক্যালে থাকবে। ইজ ইট ক্লিয়ার? সো একটু অন্যদেরকে এই জিনিসটা একটু বলবে, এবং শুধুমাত্র এই যে আমার কথাগুলো বা আমার এই ক্লাসটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, কিন্তু আলটিমেটলি শুধুমাত্র রেকর্ডিং দিয়ে কিন্তু সবকিছু বোঝা যাবে না। কারণ একটা ক্লাস মানে হচ্ছে, এই যে বললাম টিচিং লার্নিং প্রসেস, একটা ক্লাস মানে হচ্ছে ইন্টারাকশন থাকতে হবে, টিচারের মধ্যে এবং স্টুডেন্টদের মধ্যে ইন্টারাকশন থাকতে হবে, কোয়েশ্চেন থাকতে হবে। আমি যে তোমাদেরকে জিজ্ঞেস করছি যে এটা বুঝছো কিনা, এটা পড়ছো কিনা, এটা করছো কিনা, বা এই টপিকগুলো আগে কভার করছো কিনা, পড়ে আসছো কিনা অন্যান্য কোর্সগুলোতে। সো তোমরা যখন আমাকে রেসপন্স করছো, তার মানে সেটা আমার জন্য বোঝাটা ইজি। কিন্তু তুমি শুধু একজন শুধু রেকর্ডিং করলো, পড়লো, দেখলো, রেকর্ডিং সে কিছু বুঝলো না, তো সেই রেকর্ডিং দেখে তো কাউকে প্রশ্ন করতে পারবে না। কিন্তু এখন একটা স্টুডেন্ট যখন লাইভ ক্লাস করছে, মানে অনলাইন ক্লাস করছে, লাইভে আছে, তার মানে সে তার যে কোনো কনফিউশন থাকলে, যে কোনো কোয়েরিজ থাকলে, সে সাথে সাথে রেসপেক্টিভ টিচারকে সেই কোয়েশ্চেনটা করতে পারে, বা রেসপেক্টিভ টিচারকে থেকে ওই ব্যাপারটা ক্লিয়ার হতে পারে। রেকর্ডিং দেখে তো সেই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার চান্স নাই। হ্যাঁ, পরে হয়তো সে টিচারকে যে মেসেজ করবে বা টিচারকে প্রশ্ন করবে, বাট পরে কোনো ক্লাস টিচারকে জিজ্ঞেস করবে, বা তার কোনো ক্লাসমেট বা ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে যে এই জিনিসটা দেখছিলাম অমুক ক্লাসে, এটা তো বুঝি না, এটা কিভাবে হয়েছে, হইতে পারে না? কিন্তু ব্যাপারটা বা এই জিনিসগুলো অনেক বেশি লেংদি হয়ে যাচ্ছে। যে জিনিসটা আমি ক্লাসে জাস্ট ইনস্ট্যান্ট ক্লাসের মধ্যে সলভ হয়ে যেত, সেটা আমি 1 মাস পরে 2 মাস পরে গিয়ে আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি যে ওই রেকর্ডিং এ ওই জিনিসটা কিভাবে হয়েছিল, ঠিক না? সো একটু সবাই তোমরা যারা আছো, তোমরা অবশ্যই অন্যদেরকে একটু ইন্সপায়ার করবে, এবং অন্যদেরকে ক্লাস করার ব্যাপারে তাদেরকে আগ্রহী করবে, উৎসাহিত করবে। এবং আশা করি তোমাদের এই ক্লাসগুলা আমার দিক থেকে যতটুকু আমি চেষ্টা করব যাতে সেগুলো বোরিং না হয়। এবং এটা তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি টেক্সট এখানে আছে। সো আমি চেষ্টা করবো যতটুকু তোমাদের উপরে প্রেশার না দিয়ে, যতটুকু তোমাদের প্রেশার ফ্রি রাখা যায়। আমি জানি যে তোমাদের অনেকগুলো কোর্স তোমাদের করতে হচ্ছে, এবং প্রতিটা কোর্সে অসংখ্য পড়ালেখা, অসংখ্য টেক্সট থাকবে, অনেক কাজ থাকবে, বা অনেক প্রোগ্রামিং এর কাজ থাকবে, অনেক প্র্যাকটিক্যালের কাজ থাকবে, অনেক ল্যাবের কাজ থাকবে। সো আমি চেষ্টা করব তোমাদের যতটুকু হ্যাসেল ফ্রি, প্রেশার ফ্রি তোমাদেরকে রাখা যায়। ওকে? এবং যাতে আমি চেষ্টা করব, আমি ইউজুয়ালি অন্যান্য আমার যে অন্যান্য ক্লাসগুলো, অন্যান্য কোর্সে, ডিফারেন্ট সেমিস্টারে আমি চেষ্টা করি একটু এনজয়িং রাখার জন্য, বোরিং যাতে না হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিতে চাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আমার যে পিডিএফটা এক্সেল ফাইলটা ওপেন আছে। সো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। সো আমাদের আজকে তারিখটা হচ্ছে 2-3-2021, এবং আমাদের নেক্সট আমি তোমাদের শিডিউলটা অলরেডি করে ফেলছি, সেটা হচ্ছে 4-3-2021, অর্থাৎ আগামী পরশুদিন বৃহস্পতিবার সকালে ইউজুয়ালি আমাদের যেই ডেটটা, অর্থাৎ ইউজুয়ালি আমাদের যেই ক্লাসের ডেট বৃহস্পতিবার, সেটা। আর 6-3-এ অর্থাৎ শনিবারে আমি তোমাদের শনিবারে মর্নিং এ আমি তোমাদের ক্লাস নিব না, আমি শনিবারে ইভিনিং এ। আমাকে শোনা যাচ্ছে আমার ইন্টারনেট কানেকশন কি আনস্টেবল দেখাচ্ছে? এটা হচ্ছে 6 তারিখ শনিবারে ইভিনিং এ। আমি শিডিউল করি নাই তোমাদের সাথে কথা বলার জন্য। শনিবারে ইভিনিং এ আমি একটা মেকআপ ক্লাস নিতে চাই, যেহেতু আমি মাঝখানে 2-3টা সপ্তাহ তোমাদের ইউজুয়াল যে থার্সডে যে শিডিউলটা, সেই থার্সডে আমি ক্লাস নিতে পারি নাই। এবং আমাদের একটা কোর্সটা একটা বিশাল একটা কোর্স, স্বাভাবিকভাবে এখানে যদি আমি কোনো একটা উইকে মিস দিই, বা কোনো একটা উইক যদি মিস করে ফেলি, তাহলে সেটা অবশ্যই মেকআপ করতে হবে, কারণ নাহলে কিন্তু কোর্সটা শেষ করা যাবে না। অনেক অনেক বেসিক জিনিস বা অনেক অনেক ভাইটাল ইনফরমেশন আমাদের কিন্তু বাকি থেকে যাবে, আমরা স্কিপ করে যাব। সো 6-3 হচ্ছে শনিবার, মানে আগামী শনিবারে ইভিনিং এ, মানে আজকের মতো। ওকে, আমি কি শিডিউল করব? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি 4-3 এর শিডিউলটা করছি, আমি তোমাদেরকে আজকে ক্লাস শেষ হওয়ার পরে রেকর্ডিংও দিয়ে দিব, শিডিউলটাও দিয়ে দিব।
অ্যাকর্ডিং টু ইউজুয়ালি তোমরা যেভাবে তোমরা সাজেস্ট করছো প্রেফার করো ইউটিউবের আনলিস্টেড ভিডিও ফাইল বা ইউটিউবের লিংকের মাধ্যমে শেয়ার করব, সেভাবে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আর শিডিউলটা তোমাদের ইউজুয়াল মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তো আজকে প্রথমে আমি একটু উপর থেকে আসি, আমি একটু এভাবে কল করি, আমি জাস্ট প্রথম দুইটা ডিজিট এবং লাস্টের দুইটা ডিজিট এভাবে ডাকবো, যেমন 1901 এভাবে। আমাকে একটু সবাই যারা যারা প্রেজেন্ট আছো জাস্ট যার রোল নাম্বারটা আমি কল করব সে তার জাস্ট তার মাইক্রোফোনটা অন করে আমাকে প্রেজেন্ট স্যার বলবে, বলে তার অ্যাটেন্ডেন্সটা দিবে, এরপর সাথে সাথে আবার মাইক্রোফোনটা অফ করে দিবে। যখনই আমি যার রোল নাম্বারটা কল করব জাস্ট অনলি ওই স্টুডেন্টটাই মাইক্রোফোন অন করবে, সাথে সাথেই আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে আসার পরপরই তার মাইক্রোফোনটা আবার অফ করে ফেলবে। ক্লিয়ার? সো আমি শুরু করি। 1901 স্যার ও 1902 ছিল স্যার ওর হ্যাঁ প্লিজ। স্যার ওয়ান ছিল স্যার ওর নেট ডাটা শেষ হয়ে গিয়েছে স্যার, ও আমাকে কল দিয়ে ওকে আমি বলতে দিলাম বলছে। 1902 1903 1904 1905 1906 1907 1907 থাকার কথা ফাউজিয়া শারমিন, এটার ওর নামটা আমি অলরেডি আটার করেছি, নামটা থাকার কথা ফাউজিয়া শারমিন। 1910 1912 ও থাকার কথা মোহাম্মদ রায়হান, এই নামটা আমি বলছি মোহাম্মদ রায়হান। 1912 কি আছে? স্যার ওদের মাইক প্রবলেম ওর। আচ্ছা ওকে আমি দিলাম, ওরা দুইজনের ব্যাপারে আমি কনফার্ম। তারপর 1914 ইয়েস স্যার। 1914 আছো? জি স্যার। ওকে 1916 1917 1918 ইয়েস স্যার। 17 নাকি 18? স্যার 17 17 1918 17 স্যার। ওকে 1918 নাই স্যার। স্যার সাবির আক্তার নাই স্যার। 1919 1920 1921 1922 Yes, sir. 22 আছে ওকে 1923 Yes, sir. 1924 1926 Yes, sir. ওকে আচ্ছা 1929 ইজহারুল ইসলাম থাকার কথা, ওর নামটা আমি উচ্চারণ করছি ইজহারুল ইসলাম, জুম টাইটেল চেঞ্জ করার জন্য। 1930 Yes, sir. 1932 1933 Yes, sir. 1934 Yes, sir. 1935 Yes, sir. 1936 1937 1939 ইমন শাহ থাকার কথা, ওর নামটা আমি উচ্চারণ করছি 1939 sir. Yes, yes okay already given 1940 Yes, sir. 1941 1942 1943 1940 sir. 43 আছো? Ji, sir. 1944 1945 1946 1947 1948 1946 আচ্ছা হাবিবুল্লাহ আছে ওকে 1948 Yes, sir. 1949 অর্নি আছে 1950 50 আছে 1950 15 জন, কিন্তু আজকে আরো বেশি থাকার কথা, আমি আজকে তো এরকম 20-21 জন থাকার কথা আজকে পার্টিসিপেন্টস, কয়েকজন কি মিস হয়ে গেল? Assalamu alaikum, sir. Sir, 03. 1903 জি স্যার। স্যার স্যার সিরাজুল মুস্তাফা ছিল স্যার, দেখছিলাম স্যার হয়তো 1950 হ্যাঁ। তারপরে আর কেউ, এনিওয়ান এলস? আর কেউ?
1950 দিলাম, 1903 দিলাম। ওকে, যাই হোক, নাথিং রং। স্যার 37 37 কি আছে? স্যার 60 রুদ্র ছিল মেবি স্যার, দেখছিলাম স্যার, হয়তো নেট সমস্যা বের হয়ে আচ্ছা, গেছে। ওকে, ঠিক আছে, কনফার্ম না হলে সমস্যা নাই। আমার কাছে এটার অটোমেটিক, তোমাদের যে পার্টিসিপেন্টস লিস্ট এটা অটোমেটিক আমার কাছে আসবে, সো ওখান থেকে আমি কনফার্ম হইতে পারবো। সো নাথিং রং, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নয়, এটা আমি ওখান থেকে তোমাদেরকে দিতে পারবো। সো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাস করার জন্য, এবং নেক্সট আপকামিং যে ক্লাসগুলো, আমাদের জাস্ট কোর্সটা শুরু হলো মাত্র, সো আপকামিং ক্লাসটা করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি এবং সবার প্রতি আমন্ত্রণ থাকলো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কষ্ট করে এবং ধৈর্য ধরে শোনার জন্য এবং ক্লাসটা করার জন্য, and I am very much grateful to you for your participation in today's class, and I really expect and I really request you to present in the upcoming classes throughout the course. So thank you all. Thank you. আসসালামু আলাইকুম। Walaikum assalam. আসসালামু আলাইকুম। Walaikum assalam.